স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আহ, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ইয়ে করি, আগাই। এই এতটুকু কি আপনাদের কোনো সমস্যা আছে? আপনারা একটা নেটওয়ার্ক কনফিগারেশন করতে পারবেন না লিনাক্সে? জি ভাইয়া, পারবো। আচ্ছা, তো আমরা আজকে ইয়েটা দেখি, শিডিউল টাস্কটা। হ্যাঁ, তো শিডিউল টাস্কটা আপনি কি, শিডিউল টাস্ক হচ্ছে আপনার উইন্ডোজে যে আমরা করছিলাম। হ্যাঁ, টাস্ক শিডিউলার। হ্যাঁ, এটা যেরকম করছিলাম আমরা, এখানেও শিডিউল টাস্ক ইউজ করা হয়। হ্যাঁ, আর এখানে শিডিউল টাস্ক হচ্ছে কর্ন দিয়ে করা হয়। তো কর্ন দিয়ে যা আপনারা করবেন, এখানে কর্নের কিছু টাইপ আছে, এক্সপ্রেশন আছে। হ্যাঁ, এক্সপ্রেশন জেনারেট করতে পারবেন যে কখন হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনি এখান থেকে সহজে যদি আপনি নিয়ে নেন ইন্টারনেট থেকে, তাহলে আপনার জন্য ইজি হবে। এটা ফরম্যাটটা একটু অন্যরকম, এটা আপনি এখান থেকে বানাই নিতে পারেন এই যে এইভাবে। আমরা দেখতেছি একটু একটু। আচ্ছা, দেখেন আগে এক্সপ্রেশন একটু বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে আপনার, হুম, আচ্ছা, কর্নটা হচ্ছে উইন্ডোজের আপনার এই টাস্ক শিডিউলারের কথা, মানে একটা নির্দিষ্ট টাইমে কোনো কিছু যদি আপনি কোনো কিছু দেন, তাহলে কি সেগুলি জেনারেট হবে। হ্যাঁ, তো এখানে কিছু নিয়ম দেখেন। লিনাক্সের ক্ষেত্রে, কর্নের ক্ষেত্রে হচ্ছে প্রথম যে জিরোটা আসবে, হ্যাঁ, এই যে এটা দেখেন, এই যে এখানে লেখা আছে প্রথম যে জিরোটা সেটা কি সেকেন্ড, পরের যে জিরোটা কি এটা কি মিনিট, পরের যে জিরোটা আছে, জিরো হতে এখানে সংখ্যা হতে পারে, মানে এরকম 0 থেকে 59, এইখান থেকে একটা সংখ্যা আপনি এখানে বসাতে হবে। আবার কি মিনিটের ক্ষেত্রে, তো কত, 60 মিনিট না, 0 থেকে 59, তো এখান থেকে আপনি এখান থেকে এখানে একটা বসাবেন। হ্যাঁ, ঘন্টার ক্ষেত্রে 24 ঘন্টা, তো 0 থেকে 23, তো এই ওইটা থেকে আপনি একটা সংখ্যা এখানে বসাবেন। যেভাবে আপনি বসাবেন এটা সিকোয়েন্সটা এইভাবে হবে। যেমন এখানে কি সেকেন্ড, মিনিট, ঘন্টা, ডে, মাস, উইকডে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে এগুলি জেনারেট হয়। হ্যাঁ, তো ধরেন আপনি এইখান থেকে বানায় নিতে পারবেন যে আপনার দেখেন এখানে যে আপনি র্যান্ডম জেনারেট করেন, যে যে র্যান্ডম যদি আপনি জেনারেট করেন যে আহ 5টায়। হ্যাঁ, তো এখানে দিয়ে কি বুঝাইছে, এখানে ফার্স্টে এই 5 দিয়ে কি বোঝায়, এটা এখানে দেখেন, এটাতে না, এই যে প্রথমটাতে দেখেন, এই প্রথমটা দিয়ে কি বুঝাইছে, প্রতিটা মিনিট, মানে প্রতি মিনিট সে এখানে কাউন্ট করবে। হ্যাঁ, তো এই যে এখানে আছে কি মিনিট আছে, এরপরটা কি আওয়ার। হ্যাঁ, তারপরটা কি ডে, মানে ধরেন আপনি যদি ধরেন যে প্রতিদিন। হ্যাঁ, তো প্রতিদিন মানে এখানে কি, এখানে আপনি আহ ডে যেটা আছে 1 থেকে 31। হ্যাঁ, তো আপনি যদি মাস ইয়ে করে দেন, তাহলে ওইভাবে যদি ধরেন যে 10, মানে প্রতি মাসের 10 তারিখে ব্যাকআপ হবে, তাহলে আপনি এখানে 10 দিয়ে দিবেন। হ্যাঁ, তো এরকম ভাবে আপনি এখান থেকে আপনি জেনারেট করে নিতে পারেন। তো জেনারেটর আপনি ইউজ করলে আপনার জিনিসটা ইজি হবে বুঝতে। যেমন এই যে এখানে প্রথমটা কি বলছে, এভরি মিনিট, তারপর কি এভরি আওয়ার, হ্যাঁ, এভরি ডে। তো এইভাবে এখান থেকে আপনি যেমন এইভাবে অটো যদি জেনারেট করে দিতে পারেন, তাহলে এই জিনিসটা ধরেন আপনি কপি করে করে আপনি এখানে বসায় দিতে পারবেন। তো এই জিনিসটা যদি আপনি এইভাবে বসায় দেন, তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট সময়ে যে কি হবে, সে ওই জিনিসটা কি, যে স্ক্রিপ্ট হইতে পারে, কোনো ব্যাকআপ হইতে পারে, তা সেটা কি রান করবে। তো আপনি যদি এখানে দেন যে এভরি মিনিট, হ্যাঁ, দেখেন এই যে এভরি ডে অফ উইক চেঞ্জ হইতেছে এখান থেকে, কি লিখছে যে 22টা মানে কি 10টা। হ্যাঁ, তো দেখা যায় যে প্রতিদিন 10, এভরি ডেজ অফ উইক। হ্যাঁ, তো ফ্রম মানডে থ্রু ফ্রাইডে,
তাহলে লাস্টেরটা কি ছিল? লাস্টেরটা ছিল কি ছিল? এই যে দেখেন লাস্টেরটা কি ছিল? উইকডে, মানে 0 থেকে 6। হ্যাঁ, তো উইকডে বুঝাইছে। তো সেক্ষেত্রে এখানে কি বলছে যে মানডে 1 থেকে 5। তো আপনি যদি এখানে যদি আপনি জিরো করে দেন, হ্যাঁ জিরো মানে, আর এখানে যদি আপনি 1 করে দেন, কি বলছে, 1 মিনিট। তো এখানেও যদি আপনি জিরো দেন, আচ্ছা স্টার ফাঁকা রাখবেন না, স্টার রাখবেন, হ্যাঁ। তো এখানে স্টার। তো এটা দিয়ে কি বুঝাইছে? এট 0 1। হ্যাঁ, এট 0 1। তো 0 1 মানে এখানে জিরো দিয়ে কি বলছে? সেকেন্ড। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, তো এইভাবে আপনি চাইলে পুরোটা কপি করে আপনি কর্ন মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন। এই যে দেখেন এখানে। তো কর্ন করার জন্য যদি মনে করেন যে আপনি কিভাবে করবেন, তো সাপোজ ধরেন আপনি এখানে ফার্স্টে দেখবেন কি কর্ন টেপটা আপনার এখানে ইনস্টল করা আছে কিনা। হ্যাঁ, তো এটা দেখবেন কিভাবে, RPM-QA পাইপলাইন দিবেন, গ্রেপ কর্ন, এই যে কর্ন ইনস্টল করা আছে। হ্যাঁ, তো এইটাই আপনি যদি মনে করেন যে না আপনি একটা আহ, জিনিস রান করবেন, তো আপনি চাইলে কি করতে পারেন, নেট থেকে সার্চ করে দিতে পারেন যে কর্নটেপ আমি রান রান করবো একটা। আপনি কি করতে পারেন, একটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন কর্নটেপ। কর্নটেপ কোথায় দিবেন ধরেন, আলমা লিনাক্স বা রেড হাট যেটাতেই দেন না কেন আপনি ওইটাতে রান করতে পারেন। তো এখান থেকে ধরেন আপনি একটা ওপেন করে নিলেন। হুম, তো কর্নটেপের এই যে সব স্ট্যাটাস আপনি চাইলে চেক করে দেখে নিতে পারেন। তো আপনি যদি এখান থেকে আপনি চেক করে দেখেন, এই যে এটা কি রানিং অবস্থায় আছে। তো যেটা আপনি দেখবেন যে ইনস্টল এগুলি হচ্ছে বাই ডিফল্ট থাকে। হ্যাঁ, এটা মানে এটা রানিং অবস্থায় আছে। আপনি চাইলে কি করতে পারবেন, না দেখলেও সমস্যা নাই। হ্যাঁ, কারণ এটা বাই ডিফল্ট কি রানিং অবস্থায় থাকে যখন আপনি লিনাক্স ইনস্টল করবেন। তো ধরেন আপনি কনটেপ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যেমন এডিট করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, কনটেপ ইতে যাবেন। হ্যাঁ, কনটেপ ই দিয়ে কি করা যায়, এডিট করা যায়। তো আপনি আহ, দেখেন, দেখেন ম্যান, ফার্স্টে কনটেপ দেন। দেখেন কনটেপ মানে কি, মেনটেন্স কনটেপ ফাইল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইউজার্স। তো এখন আপনি দেখেন এখানে কি কি আছে, নিচে নামেন। এই যে অপশন কনটেপের পরে আপনি কোন অপশনটা ইউজ করলে কি হবে। তো আমরা যদি এখন ইউজ করি, কি বলছে, হ্যাঁ, এডিট দ্য কারেন্ট কন্টেন্ট ইউজার্স। আপনি যদি ভিজুয়ালি যে ইউজারে ঢুকে আছেন সেই ইউজারের কন্টেন্টটা আপনি এডিট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি দিতে হবে, দিতে হবে। তাইলে আমরা এই প্রসেস অনুযায়ী কি করব, আমরা এখানে কন্টেন্টের ইটা আমরা এখান থেকে দিয়ে দিব। কন্টেন্টের ইটা, তাহলে এখান থেকে মেন থেকে বের করার জন্য কি করতে হবে, কিউ কমান্ড দিতে হবে। হ্যাঁ, আপনি কন্টেন্টের দেন, এই যে এখানে কিন্তু ঢুকে গেছেন। এটা হচ্ছে কনটেবের একটা ফাইল। হ্যাঁ, তো এই যে আপনি ফাইলটা ওপেন করছেন, এখানে আপনি কি দিবেন, আই, আই ফর কি, ইনসার্ট। এই দেখেন এখানে কিছু লেখা আছে। হ্যাঁ, আপনি যখন আই প্রেস করবেন তখন দেখবেন যেটা চেঞ্জ হয়ে গেছে। আই প্রেস করেন, আই, আই ফর কি, দেখেন আমি আইটা প্রেস করছি, এখানে কি দেখাচ্ছে, ইনসার্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি কি এখানে কি দিছে, যে এই কমান্ডগুলি কি হবে, রান হবে। তো আপনি চাইলে দেখা যাবে যে আপনি একটা ইকো দিতে পারেন, ইকো কমান্ড দিয়ে দিতে পারেন। হুম, বা এখানে যে দিছে আপনি কি বলছে এখানে দেখেন, যে এখানে যদি স্টার মার্ক দেন তার মানে কি এখানে কিছু নাই, ওই হিসেবে থাকবে আর কি। হ্যাঁ, তো এই যে এখানে থ্রি দিছে, থ্রি দেওয়ার পরিবর্তে কি বলেছে যে এভরি ডে 3 PM। হ্যাঁ, এভরি ডে মানে প্রত্যেক দিন 3 PM, সরি 3 AM।
এমটা মানে কি এখানে আপনি, আমরা তো এখানে দেখছি যে এটা মিনিট আকারে আসবে। তো এভরিডে এখানে যদি স্টার দেন মানে প্রতিদিন বুঝাবে, তো প্রতিদিনই এটা হবে। হ্যাঁ, তো আপনি চাইলে এভাবে কনটেপ্টটা আপনি এখানে কনফিগারেশন করে দিতে পারবেন, যে একটা নির্দিষ্ট সময়ে এসে সে কি করবে, রান করে ফেলবে। হ্যাঁ, তো এটাতে আচ্ছা, তো এই জিনিসটা যদি আপনি রান করেন, ধরেন এখান থেকে যদি কপি করে যদি এখানে দিয়ে দেন, হ্যাঁ, থ্রি, এখন আপনি চাইলে এটা আরো কমায় দিতে পারেন, ওয়ান দিতে পারেন। হ্যাঁ, তো আপনি এই ফরম্যাটের বাইরে এখানে অন্য কোনো ফরম্যাট দিলে কাজ করবে না। এই যে এই সেন্টেক্স দেখেন, কর্নের যে সেন্টেক্স আছে, এই সেন্টেক্সের বাইরে যদি আপনি যান তাহলে এটা কি অন্য কোনো ফরম্যাট, আপনি আপনার নিজের ইচ্ছা মতো যদি কোনো ফরম্যাট দেন তাহলে কিন্তু এখানে কাজ করবে না, এরর হবে। হ্যাঁ, এরর হবে। ধরেন আপনি এখানে যেটাই দিবেন, যে সাপোজ আপনি এরর যে হবে, আপনি এখান থেকে আপনি বুঝতে পারেন। ধরেন আপনি এখানে কি করলেন, ধরেন এখানে আপনার মন চাইলো যে 33 দিয়ে দিলেন, তো 33 দিলে কি আপনার হবে? হবে না। তো 33 দিলে যদি আপনার না হয়, বা এখান থেকে যেইভাবে আপনাকে দিতে বলবে, আপনাকে কিন্তু ওইভাবেই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। অন্য কোনো উপায় যদি লিখতে যান তাহলে কিন্তু কি করবে, এরর হবে। আপনি এখানে কিন্তু এরর পাইতেছেন, আর ওইখানে তো আপনার রানই করবে না। আপনি যদি ওখানে রান করতে চান তাহলে দেখা যাবে যে ওখানে কি রান করবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা আগে আপনাকে ভালোভাবে ইয়ে করতে হবে, ঠিক করতে হবে যে ধরেন আমি এটা দিলাম, তাহলে মানে আমার এটা ঠিক আছে। হ্যাঁ, তো আপনি এইভাবে প্রত্যেকটা জিনিস চেক করে নিতে হয়। আর এই কনটেপ্ট দিয়ে হচ্ছে এখানে জেনারেটর, যেমন অনেক সময় কি আমাদের ভুল হতে পারে। হ্যাঁ, তো এই যে ভুল হবে, যদি ভুলটা আপনি দেন তাহলে কিন্তু ভুল রেজাল্ট আসবে এখানে। হুম, তো এইখান থেকে আপনি রান করতে পারেন। তো এটা তার আগে আমি একটু দেখি, একটা ফোল্ডার ক্রিয়েট করি। ধরেন ফোল্ডার কি করতে হবে, কিভাবে, MKDR, কোথায় আছি, PWD। পিডব্লিউডি মানে কি, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আপনি কোন ডিরেক্ট মানে কোন ফোল্ডারে আছেন এক কথায়। হ্যাঁ, আপনি কোথায় আছেন, রুটের মধ্যে। এখানে একটা ফাইল বানান, টেম্প, হ্যাঁ MKDR, MKDR, তাহলে আমি একটা ফাইল বানালাম এখানে। হ্যাঁ, তো এই ফাইল ধরেন আমি এখানে ফাইল যে বানাইলাম, তো এখানে আমি ফার্স্টে কি করব, আমার ফর্মের মধ্যে ঢুকি, কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্টে আমার এখানে ঢুকলাম। তো এই আগে যে আমার ছিল, হ্যাঁ, আগে যে আমার ছিল, চাইলে আপনি ওইটা কি রিমুভও করে দিতে পারেন। একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে এটা রিমুভ করে, আপনি যদি মনে করেন যে না, আমি এটা রিমুভ করব না, আমি প্রতি মিনিটে পর পর কি করব, হ্যালো ওয়ার্ল্ড জেনারেট করব আমার টার্মিনালে, তাহলে আমি কি করতে পারি, ইনসার্ট দেন। এই যে এখানে যদি আপনি ইনসার্ট দেন তাহলে আই দিবেন, স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস স্টার, কয়টা হয়েছে টোটাল, পাঁচটা। দেখেন, তো পাঁচটা মানে এখানে কটা হয়েছে, পাঁচটা ছয়টা, আচ্ছা। এইটা যদি আমি এখান থেকে কপি করি, উইকেন্ড তো আমার দরকার নেই, এটা কপি করেন, কপি করে আপনি জাস্ট এখানে দেন, দেখেন কি আসে, এভরি মিনিট। তার মানে কি? যদি আপনি স্টার স্টার দিয়ে দেন প্রতি মিনিট, হ্যাঁ, প্রতি মিনিটে কি হবে, এটা রান হবে। তো প্রতি মিনিটে যদি আপনার এটা রান হয়
তাহলে আপনার এখানে কি দিলেন আপনি? যে স্টার স্টার দিয়ে গেলেন যে প্রতি মিনিট রান হবে, কি কি রান হবে আপনাকে দেখাবে? হ্যালো ওয়ার্ল্ড। কি দেখাবে আপনাকে? হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য আপনাকে কি করতে হবে? যে এখানে কোনো কিছু শো করার জন্য আপনি কি করবেন? এখানে ইকো দিয়ে দিবেন। ECHO। হ্যাঁ, ইকো দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিবেন। হুম, এভাবে দিলেন। এই যে আপনি ইনসার্ট, এখন আপনি ইনসার্ট অবস্থায় আছেন, এখন এইখান থেকে বের হতে হলে আপনাকে কি করতে হবে? ফার্স্টে কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করবেন। একবার দুইবার যতবার খুশি দেন, দুই তিনবার দিলেই এনাফ, বেশি দরকার নাই। এই যে এসকেপ বাটন প্রেস করছেন, এই যে এখান থেকে কিন্তু আপনি দেখেন নিচে থেকে এখান থেকে বের হয়ে গেছেন। তো তখন কি দেবেন? শিফট কোলন, কোলন দিছেন, শিফট দিয়ে কোলন, তারপরে কি দিবেন? এক্স। মানে আপনি এই এডিটর থেকে কি, বিম এডিটর থেকে বের হয়ে গেলেন। হ্যাঁ, এখন আপনি একটু ওয়েট করেন, দেখি আমরা রান হয় কিনা। দেখেন, আমার আউটপুট এখানে আসে না। তো আমার আউটপুট এখানে আসে না, আমরা আউটপুটটা কোথায় দিব? আমরা যে এখানে এলএস দিছি, হ্যাঁ, ধরেন আমি এই যে এখানে একটা, ধরেন একটা ফোল্ডার বানাইছি, এটার ভিতরে ধরেন আমি একটা আউটপুট দিয়ে দিব। হ্যাঁ, তো এটা কোথায় ছিল? ফার্স্ট আপনি এটার ভিতরে ঢুকেন। হুম, PWD দেন, অথবা আমি এখানে আউটপুট নামে একটা টেক্সট ফাইল লিখি। হ্যাঁ, তো কি দেব? টাচ, টাচ দিয়ে আপনি একটা টেক্সট দিব। উইন্ডোজে আমরা কি করি? রাইট ক্লিক করে নোটপ্যাড ওপেন করি। হ্যাঁ, তো এখানে আমরা কি করব? এখানে টাচ, টাচ দিয়ে কি লিখবো? একটা ফাইল আমরা বানাবো, ধরেন আউটপুট নাম দিলাম। আউটপুট, আউটপুট নাম দিলাম। হ্যাঁ, তো এখন আমি কি করব? আপনি চাইলে আউটপুটের এখানে আপনি TXT দিয়ে দিতে পারেন। হ্যাঁ, টেক্সট ফাইল হিসেবে আসবে। হ্যাঁ, লিনাক্সের প্রত্যেকটা ফাইলই আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, তো আউটপুট যদি না দেন, T.txt দেন, হ্যাঁ, টেক্সট ফাইল। তো এইটার মধ্যে যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? PWD, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, রুটের ভিতরে কি দিতে হবে? তো এখানে রুট দিলাম, দিলাম output.txt। মানে এইটার ভিতরে আপনার যে হেলো ওয়ার্ল্ড লেখাটা আসছে সেটা শো করবে। তো আমরা এটা লাস্টে এটা দিয়ে দিব এখান থেকে। এটা কপি করি। আচ্ছা, তো এই যে আমি এই পুরোটা লেখা আমার ওইখানে প্রত্যেকটা মিনিটে কি জমা হবে। তো এখন আপনি কি করবেন? যে আবার ইনসার্ট দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে কি দিবেন এখানে? যদি একটা রিডাইরেক্ট দেন, এটা রিডাইরেক্ট বোঝা যাবে কোথায় যাবে। মানে যদি এইভাবে দেন তাহলে মনে হয় একবার যাবে, মানে বারবার একটাই দেখাবে। আর যদি ডাবল দেন তাহলে কি কি অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড মানে কি? আপনার একটা লেখা হয়েছে, সেটা পরে আরেকটা হবে, সেটা পরে আরেকটা হবে, মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এইভাবে একটার পর একটা সিরিয়ালি সে কি যেতে থাকবে। তো আমি এটা দিয়ে দেন। হ্যাঁ, তো এই যে লেখাটা প্রতি মিনিটে কি হবে আমার এখানে যাবে। হ্যাঁ, তো আমরা কি করব? এটা দিয়ে বেরোয় দেবো, কোলন এক্স দিয়ে বেরোয় গেলাম। এখন আমরা এই যে এই টেম্প আউটপুট আছে সেটাতে আমরা দেখব যে আমার কি হচ্ছে।
হুম, এখন পর্যন্ত কোনো লেখা আসে নাই। তো আমরা একটু ওয়েট করি, দেখি আসছে কিনা। এই দেখেন চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। এই যে এখানে 31 আছে। হ্যাঁ, মেশিনের 31। এখন এরপরে আবার যখন 32 হবে, দেখবেন যে আরেকটা হ্যালো ওয়ার্ল্ড এটার নিচে অ্যাড হবে। এখন আপনি যদি ঢুকেন, দেখেন আমি কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড, এই দেখেন, এই দেখেন একটা হ্যালো ওয়ার্ল্ড আসছে। আপনি যদি 32-এ যে এখানে তাকান, এই যে বড় করে দিই এটা। হ্যাঁ, এই যে এইখানে যখন 32 হবে, তো এখান থেকে এটার নিচে দেখবেন যে আরেকটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। দেখেন, এখন একটা আছে। আমরা যখন 32 হবে, তখন দেখবো যে আমার কি সিরিয়ালি আরেকটা হ্যালো ওয়ার্ল্ড এখানে আসতেছে অটোমেটিক, মানে প্রতি মিনিটে একটা কইরা ইনপুট। আপনি যে টেক্সটটা দিবেন এখানে, সেটা কি হবে, জমা হবে। দেখেন এই যে এখানে কি 32 আছে এখনো, এই দেখেন দুইটা হয়ে গেছে। এই যে 32, এই যে অটোমেটিক দুইটা হয়ে গেছে। তো আমরা 33 পর্যন্ত ওয়েট করি, তাহলে আমরা দেখবো যে আরেকটা আমার এখানে চলে আসছে। 33 আসলে আমরা দেখবো যে এখানে একটা চলে আসবে। এই যে এখন 33 চলে আসছে। এখন আমরা এখানে আউটপুটটা দেখবো যে কত আসছে। এই দেখেন, আমার এখানে তিনটা আউটপুট চলে আসছে। দেখতে পাচ্ছেন? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো এইভাবে আপনি শিডিউল হিসেবে আপনি এখানে অনেক কিছু রাখতে পারবেন। হ্যাঁ, তো এই যে এইখানে আপনি জাস্ট র্যান্ডমলি যদি করেন, তাহলে এটা শিখার জন্য, মানে এই যে কনটেপ্ট গুলি আপনি ইউজ করবেন কেন, জাস্ট শিখার জন্য যে আপনি কিভাবে সাজাবেন। হ্যাঁ, কিভাবে একটা ব্যাকআপ নেবেন। হ্যাঁ, আপনি ব্যাকআপ গুলি হয় কখন, হয় প্রতিদিন রাত্র 12টায়, হ্যাঁ, বা সকালবেলা, বা 3 ঘন্টা পর পর, বা 6 ঘন্টা পর পর। তো এইভাবে কি আপনাকে এভাবে যদি সাজান, বা একবার এরকম আরো জেনারেটর আরো পাবেন। হ্যাঁ, কর্নটেপ জেনারেটর লিখলেই সার্চ করলে আপনি দেখবেন যে অনেক জেনারেটর আপনার তৈরি হয়েছে এখানে। এক একটা জেনারেটর আপনি এক এক ভাবে তারা এক্সপ্লেন করে। হ্যাঁ, তো আপনি এখানে যেভাবে দিবেন, যেমন এটাতে কি আসছে, যে আপনি চাচ্ছেন যে আমি আহ এটা জেনারেট করাটা আমি বুঝতেছি না, বা আমার বোধগম্য না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাইলে যে এইভাবেও আপনি দিতে পারেন। যেমন এখানে কি বলছে, এটা হিউম্যান রিডেবল মতো, আপনি এটা জাস্ট জিনিসটা পড়তে পারলে হবে। এটা কি বলছে, যে এভরি সেকেন্ড স্টার্টিং, মানে কি 00, প্রতি সেকেন্ড। তো প্রতি সেকেন্ডে আপনার যদি না দেন, প্রতি সেকেন্ডের পরিবর্তে আপনার এভরি মিনিট, প্রত্যেক মিনিটে, যে মিনিট মানে কি স্টার। তো এখানে আপনি যদি দেন যে প্রতি মিনিট, তার মানে কি এখানে 00 বোঝাইছে, 00 মানে কি স্টার। তো সেই ক্ষেত্রে যদি আপনি এখানে টু দেন, টু দিলে কি আসবে, এই যে এখানে টু আসছে। হ্যাঁ, তো এইভাবে আপনি চেঞ্জ, ওয়ান এখানে 0 আছে, প্রতি মিনিটে এখানে যদি আপনি চেঞ্জ করে দেন, টু দেন। হ্যাঁ, টু দিলেন, এখন আওয়ার, তো আপনি এখানে কত ঘন্টা পর পর দিবেন, তো সেটা আপনি এখান থেকে
যদি দেন যে আপনি 12 ঘন্টা পর পর, তা আপনি এখানে 12 ঘন্টা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এইভাবে আপনি যদি চেঞ্জ করে করে করেন, তাহলে এখানে আপনার দেখা যাবে যে কি জিনিসটা আপনি জানতে পারতেছেন। তো এইভাবে আপনি এইভাবে লিনাক্সে আপনি যদি জেনারেট করে বা নিজে লিখে বা তৈরি করে যদি আপনি কনটেপ্টটা তৈরি করতে পারেন, তাহলে কি হবে, যে একটা নির্দিষ্ট টাইমে আপনার ওইটা এক্সিকিউশন হবে। হইতে পারে ধরেন আপনার, আমি একটু দেখাচ্ছি আবার। ধরেন আমার এখানে কি আছে, এই যে লেখাগুলি বা ফাইলগুলি আছে, হ্যাঁ। তো আমি চাচ্ছি কি, সিডি করে রুটের ভিতরে যাই, রুট এখানে ডিরেক্টরি আছে, এলএস কমান্ড দেন, মানে কি লিস্ট দেখবেন, ফাইলের লিস্ট। মানে এই যে এখানে যে ফাইলটা আছে, হ্যাঁ, এখানে যে ফাইলটা আছে, হ্যাঁ। তো এই ফাইলগুলি কি হবে, আমি চাচ্ছি যে আমার অন্য একটা জায়গায় আমি নিয়ে রাখবো। কোথায় রাখবেন? ধরেন আপনার কমান্ডটা কি দিতে, ফাইল কপি করার জন্য কি হয়, কপি কমান্ড দিতে পারেন। কপি কমান্ড দিলে আপনি কি কমান্ডটা সুন্দর করে বানিয়ে দেখে জাস্ট কর্ন মধ্যে কি করবেন, দিয়ে দিবেন। কর্ন ট্যাব। হুম। তো এইখানে যদি আপনি সুন্দর করে, এই যে ফার্স্টটা হচ্ছে কি আপনার টাইম, এরপরটা হচ্ছে এক্সিকিউশন, আপনি কমান্ডটা কি দিবেন বা এখানে যে কমান্ডটা দিবেন সেটা কি হবে, রান হবে। তো আপনি যদি সুন্দরভাবে বানিয়ে যদি এখানে একটা দিয়ে দিতে পারেন, তাহলে ওইটাই কি হবে, রান হবে। এরকম আর অনেক বড় বড় কমান্ড বা স্ক্রিপ্ট আপনি রান করে এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো দিয়ে দিলে কি হবে, যেটা নির্দিষ্ট সময় যে রান হবে। আচ্ছা। আচ্ছা, তো এখানে আরেকটা অপশন আছে আপনার, এসএসএস কনফিগারেশন। হ্যাঁ, তো আপনি ধরেন লিনাক্স ইউজ করতেছেন এখানে, হ্যাঁ। আপনি এখানে লিনাক্স ইউজ করতেন, আপনি এখানে কি আছেন, গ্রাফিক্যাল মোডে। ধর আপনি এটা অফিসে আপনি ইউজ করতেছেন, এখন আপনি চাচ্ছেন যে বাসা থেকে আপনি লগ ইন করবেন। তো বাসা থেকে যে আপনি লগ ইন করবেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি হয় রিমোটলি লগ ইন করতে হবে। যদি গুই বেস হয়, আপনি চাইলে কি, অনেকে কি করে যে এনিডেক্স ইনস্টল করে রাখে, অথবা এখানে আপনি যে লিনাক্সের রিমোট ডেস্কটপ দিয়ে ঢোকার জন্য যে সফটওয়্যার প্রয়োজন হয়, আপনি সেটা ইনস্টল করে রাখতে পারেন। কিন্তু এই গ্রাফিক্যাল ভিউ সাধারণত সার্ভারে থাকে না। তো সার্ভারে থাকে কি, মিনিমাল ভিউ। তো দেখতে ধরেন অনেকটা এই যে এরকম হবে। আহ, হুম, এই যে এরকম, এটা কি আছে এখন, সিএলআই মোড হিসেবে আছে। হ্যাঁ, আপনি কি এটাতে, ধরেন আপনার ধরেন সার্ভার যখন থাকে তখন এই যে এরকম থাকে, তখন আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, রুট। হ্যাঁ, এই যে অনেকটা যে এরকম থাকে। তো আপনাকে ধরেন গ্রাফিক্যাল ভিউ নাই, আপনাকে তখন কি করতে হবে, এই যে এরকম সিএলআই মোডে কাজ করতে হবে, আপনি ফিজিক্যালি হোক রিমোটলি হোক। তো আপনি এই জন্য লিনাক্সে কাজ করার জন্য গ্রাফিক, প্রথম অবস্থায় হয়তো বা আপনি 1 মাস বা 2 মাস গ্রাফিক্যাল ভিউটা রাখলেন, বা জানার জন্য যে আমার কোথায় কি আছে বা জিনিসটা দেখতে কেমন, গ্রাফিক্যালটা আপনি ইউজ করেন। এর পরবর্তীতে আপনাকে গ্রাফিক্যালটা অ্যাভয়েড করাটা ভালো হবে। কারণ অ্যাভয়েড করলে আপনি কি কাজ করতে হবে কি, এরকম সিএলআই মোডে। তো সিএলআই মোডে আপনার কাজ করার জন্য আপনি কি রিমোটলি কানেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, যে আপনি যদি এখান থেকে রিমোট কানেকশন করার জন্য আপনি ইউজ করতে পারেন পুটি, পুটি ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে পুটি, ধরেন যারা সিসিএনএ করছেন বা দেখবেন যে তারা কি করে, সিসকোতে যে ডিভাইস গুলি আছে, হ্যাঁ, এটা তো পুটি কোথায়, তো সিসকোর যে ডিভাইস গুলি আছে, হ্যাঁ, ওইটাতে অ্যাক্সেস করার জন্য কি ম্যাক্সিমাম ফান্ডামেন্টাল থেকে কি ইউজ করে, যে পুটি ইউজ করে, পুটি ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পুটিটা ইনস্টল করে দেখাচ্ছি, 64 বিট।
দেখেন কি কি কারণে পুটি আপনি ইউজ করতে পারবেন। দেখেন পুটিটা কি কারণে, এসসিপি সিকিউর কপির জন্য, এসএসএইচ সিকিউর শেলের জন্য, টেল নেটের জন্য। হ্যাঁ, তো দেখা যাবে যে ম্যাক্সিমাম আপনি যে সিসকোর যে রাউটার গুলি আছে, তো ওইগুলিতে দেখবেন যে টেল নেট করে ঢুকতেছে। তো টেল নেট করে ঢোকার জন্য কি প্রথম অবস্থাতে কি হয় যে পুটি আপনাকে ইনস্টল করতে হবে। তো পুটি দেখি আমার এখানে আছে কিনা। হ্যাঁ, পুটি আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি। হ্যাঁ, আপনার এখানে নামতাছে কিন্তু আমার আগে থেকে ইনস্টল করা ছিল। হ্যাঁ, তো পুটিতে কি করতে হবে, আপনার এখানে যে সার্ভার আছে, হ্যাঁ, সার্ভারের আইপিটা আপনার দিতে হবে। আর এসএসএস এর যে পোর্টটা আছে, এসএসএস এর পোর্ট কি, এসএসএস এর পোর্ট হচ্ছে গিয়ে 22। আপনি যদি পোর্ট ভুলে যান তাহলে আপনি কি পোর্ট দিবেন? হ্যাঁ, আপনি ধরেন অনেক পোর্ট আছে, আপনি কি ওয়েল নোন পোর্ট, তো ওয়েল নোন যদি পোর্ট দেন, আপনি ওয়েল নোন যদি পোর্ট দেন, দেখেন এই যে এখানে প্রায় 1024টা পোর্ট পাবেন, ওয়েল নোন পোর্ট। এখানে সব পোর্ট অবশ্য নাই। হ্যাঁ, ওয়েল নোন পোর্টের মধ্যে আপনি আহ এই যে এইটাতে দেখতে পারেন, এই পেজটাতে মোটামুটি সবকিছুই এখানে পাবেন। হ্যাঁ, তো এই যে এইখানে ওয়েল নোন পোর্ট মানে কি 1024টা টোটাল পোর্ট। টোটাল পোর্ট হচ্ছে 65,535টা। এর মধ্যে হচ্ছে আপনার ওয়েল নোট হচ্ছে কি 0 থেকে 1023। তার মানে কি 0 থেকে 1023 হচ্ছে কি 1024টা। তো আমাদের কি ছিল যে পুটি, পুটির আমার এসএসএইচ এর পোর্ট কত, 22 মানে কি 22। দেখেন এসএসএইচ এর পোর্ট কত, এই যে এসএসএস বা এসসিবির পোর্ট হচ্ছে কত, 22। হ্যাঁ, তো এই 22টা যদি আপনি এখানে দেন, তাহলে আপনি কি সার্ভারের আইপি যদি এখানে দেন, তাহলে কি আপনি সহজে সার্ভারে কি করবেন, ঢুকে যেতে পারবেন। সার্ভারের আইপি কত, তো সার্ভার আইপি আমার, আইপি এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি কত দেখার জন্য কি আমরা উইন্ডোজে কি করি, আইপি কনফিগ। আর লিনাক্সে দিব কি ইফ কনফিগ। ইফ কনফিগ যদি লিখেন, তাহলে কি আপনার নেটওয়ার্কের যে কার্ড, তারপর সে নেটওয়ার্ক ইন্টারফেস, হ্যাঁ, আইপি কত সব দেখাবে। তো আমার আইপি কত 192.168.31.200। হ্যাঁ, তো আমরা এটা কি এখানে বসাবো, কত 192.168.31.200। হ্যাঁ, তো এখানে এসএসএস থাকবে। আমরা কি করব, ওপেন করব। দেখেন এরকম ওপেন করার সাথে সাথে আমাদের কি আসবে, একটা অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্ট করতে বলবে। হ্যাঁ, এখানে এসএসএস সার্ভার কি একটা ফিঙ্গার অটো জেনারেট কি ফিঙ্গার তৈরি হবে। এখানে দেখেন এই যে এখানে কোড জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, তো দেখা যায় এখানে কি বলছে যে এসএসএস সার্ভার কি ফিঙ্গার, এই যে দেখেন এখানে লেখাই আছে, লেখা দেখতে পাচ্ছেন কি ফিঙ্গার। হ্যাঁ, তো একটা ফিঙ্গার কি অটো জেনারেট হবে এবং এই কিটা সে সার্ভারের সাথে পাঠাবে আপনার ইয়া থেকে। তো আমি কি করবো এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব। অ্যাকসেপ্ট দিলে এই যে এখানে কি দিছে লগ ইন এস। লগ ইন এস যখন আপনার আসবে, আপনি এখানে কি দিবেন, আপনার ইউজার নেমটা দিবেন, ইউজার নেম। আবারও বলতেছি, যদি এরকম লগ ইন এস আসে, আপনি কি দিবেন, আপনার ইউজার নেম। তো ইউজার নেম আমার কি ছিল, রুট। আমার ইউজার নেম কি ছিল, রুট। তো আমি রুট দিয়ে এন্টার দিছি। এখন কি বলছে যে রুটের কি পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিতে হবে। আমার রুটের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমি দিছি, ডিনাই করে দিছি। আবার দিচ্ছি। আচ্ছা, ডিনাই করছে, এটার কারণ হচ্ছে আপনার এখন যত লিনাক্সের ওএস আছে, হ্যাঁ, সবগুলি কি করে এসএসএস টা বাই ডিফল্ট রুটের এসএসএস কি করে ডিজেবল করে রাখে। এখন আপনি যদি ধরেন আমার এখানে একটা আমি ইউজার ক্রিয়েট করি, ধরেন একটা ইউজার ক্রিয়েট করলাম, ইউজার অ্যাট ম্যান, নাম দিলাম কি ম্যান, এই নামে ইউজার অবশ্য আছে। আচ্ছা, এটা বা ইউজার অ্যাট ধরেন স্কাই নাম দিলাম,
SKY স্কাই। হ্যাঁ, পাসওয়ার্ড দিলাম। 5 WD SKY। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন আমি ওই যে রুটের দিয়ে যেটা ঢুকতে চাইছিলাম সেটা আমি এখান দিয়ে ঢুকবো না। আমি কি করব? আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আমি কি পুটি আবার ওপেন করে আমি এখানে কি ঢুকবো। নাম কত ছিল? 192.168.31.200। ওপেন দেন। কি দিব? স্কাই, SKY স্কাই। পাসওয়ার্ড দিব স্কাইয়ের পাসওয়ার্ড, SKY। পোর্ট কি অফ নাকি? তো তো SSH পোর্ট ওপেন আছে কিনা সেটা আপনার দেখতে হবে এখান থেকে। ফায়ারওয়াল, CMD হাইফেন হাইফেন লিস্ট অল। এটা দিয়ে আপনি কি দেখতে পারবেন? আপনার ফায়ারওয়ালে SSH ওপেন আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এটা যদি এন্টার দিই তাহলে আমার এখানে কি দেখাচ্ছে? আমার SSH পোর্ট কি অন আছে। ঠিক আছে। কত? আচ্ছা। তো এখন আমি আবার ট্রাই করি। 192.168.31.100। আচ্ছা, টেবল নেট। আর একটা আছে মোবাইল স্ট্রিম। 192.168.31.200। ইউজার নেম স্কাই 422। অ্যাকসেপ্ট, অ্যাক্সেস ডিনাই। ধরো আমি এসএসএস টা দেখি রান আছে কিনা। সিস্টেম স্ট্যাটাস SSSD, মানে আমার SSS টা সার্ভিসটা রান আছে কিনা এটা দেখা যাবে SSD দিয়ে। 17 ইউজার ফেইলিওর করতেছে। আচ্ছা, উইন্ডোজের আইপি কত? CMD আইপি কনফিগ 17। 5 WD 5 WD স্কাই। আবার পাসওয়ার্ডটা আপডেট করলাম। নো, এই যে ঢুকে গেছে। হ্যাঁ, তো এই যে আপনি একটা ইউজার দিয়ে রিমোটলি ঢুকলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখন আপনি
এখান দিয়ে যখন আহ ঢুকলেন, ঢোকার পর আপনি চাইলে কি এখন রুটে আপনি সুইচ করতে পারেন। সুইচ ইউজার সুইচ করার জন্য আপনাকে কি করতে হবে? এস ইউ সুইচ ইউজার নাম দিবেন কি? রুট। আপনি কোথায় যাবেন? রুটে। রুট দিলেন, এখন রুটের পাসওয়ার্ড দিলেন, এখন আপনি রুটে ঢুকে গেছেন। হ্যাঁ, এই যে আপনি রুটে ঢুকলেন, এখন আপনি আপনার যে পিসিটা ছিল, হ্যাঁ সাপোজ ধরেন এই যে আমি এটা গ্রাফিক্যাল মোডে নিয়ে আসি এটাকে। ঠিক আছে, কন্ট্রোল F1 দিলে গ্রাফিক্যাল মোডে চলে আসছে। ধরেন আমি আবার ঢুকতেছি। হ্যাঁ, এই যে আমার একটা গ্রাফিক্যাল মোডে চলে আসছে। আমি এখন ধরেন এই জিপিসি তে আছি, আর এইটাতে আমি রিমোটলি এখানে ঢুকছি। এখন যদি এইখান দিয়ে দিই যে রিবুট, রিবুট যদি দেই, তাহলে দেখবেন জি আপনার লিনাক্সটা রিবুট নিছে। দেখেন আপনার মেশিন কিন্তু রিবুট নিয়ে নিছে। আমি কিন্তু ওই মেশিনটা কিন্তু সরাসরি রিবুট দেই নাই, অটোমেটিক কি আমি আমার সিএলআই ওপেন করে, মানে এসএসএস কানেকশন ইউজ করে আমি এটা কি লগ ইন করে নিছি। সেম আপনি আবার চাইলে ঢুকতে পারেন এখান থেকে। হ্যাঁ, এই যে আবার ঢুকলাম, পাসওয়ার্ড সেভ করতে যাচ্ছে, আমি বলছি যে না, সেভ করা দরকার নেই। তারপর এখানে এসইউ করে রুটে যান, 1 2 3। পাসওয়ার্ড ছিল কত? আচ্ছা, ফেইলিওর হয়েছে। রুটের যে পাসওয়ার্ড আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন আপনি কোথায় আছেন? যদি আপনি হু দেন, হু দিলে কি বুঝাবে যে কে ইউজার, মানে কোন ইউজার দিয়ে আপনি আছেন। এন্টার দেন, দেখেন স্কাই ইউজার দিয়ে আপনি লগ ইন করা আছেন, কিন্তু আপনার এখানে দেখাচ্ছে কি রুট। আপনার এখানে কি দেখাচ্ছে? রুট। তো এই কমান্ড দিয়ে আপনি এসএসএইচ কি বিভিন্ন ধরনের ইউজার দিয়ে আপনি কি করতে পারবেন? লগ ইন করতে পারবেন। তো আবার অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি এসএসএস এর পোর্ট চেঞ্জ করে দিতে হয়। এসএসএস এর পোর্ট চেঞ্জ করে দিলে কি হবে? আপনি সিকিউর থাকবেন। কি থাকবেন? আপনি সিকিউর থাকবেন। তো যেমন আমরা লাস্ট রিমোট ডেস্কটপে কি করছি? পোর্ট চেঞ্জ করে দিছি। হ্যাঁ, তো রিমোট ডেস্কটপে কি পোর্ট চেঞ্জ করে দিয়েছিলাম, তো এসএসএস এর কি এরকম পোর্ট চেঞ্জ করে। পোর্ট চেঞ্জ করে দিলে কি যে কেউ সবাই কিন্তু টু টু পোর্টে কি কি করবে? লগ ইন করবে। তো আপনি যদি পোর্ট চেঞ্জ করে দেন, তো অনেকে কি হবে যে রিমোট লগ ইনটা, তখন তার কি টু টু পরিবর্তে কি অন্য যদি কোনো পোর্ট দিয়ে দেন, তাহলে কি সে সেই পোর্টে কি লগ ইন করতে পারবে। আচ্ছা, এখান থেকে আমরা বেরোই। তো এই যে এরকম আপনি পুটি ইউজ করতে পারবেন, মোবাইল স্ট্রিম ইউজ করতে পারবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আপনার বিভিন্ন কনফিগারেশন। আপনি যদি না বুঝেন, তো সেক্ষেত্রে আপনি নর্মালি প্রথম পুটি দিয়ে শুরু করতে পারেন। নর্মালি পুটি দিয়ে শুরু করলে যেমন এখানে আপনি 192.168.31.200 দিয়ে ওপেন দিবেন। এখানে লগ ইন এস আসছে, SKY মানে নর্মাল ইউজার, পাসওয়ার্ড দিবেন। জাস্ট এই যে এরকম করে আপনি ঢুকে যেতে পারবেন। এই দুইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ, চাইলে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে না, আপনি টু টু পোর্টের পরিবর্তে আমি পোর্টটা চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আপনি এসএসএস এর কনফিগারেশন আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে ধরেন আমি এখান থেকেই চেঞ্জ করি, এটার মধ্যে যেহেতু আমি ঢুকে আছি, তো সেক্ষেত্রে আপনার কোথায় দিতে হবে? ভিআই, ভীম যে হচ্ছে এডিটর। হ্যাঁ, তো এই এডিটর দিয়ে আমি কি আমার টেক্সট ফাইলগুলি চেঞ্জ করতে হবে। আমার টেক্সট ফাইলে আমার ঢুকতে হবে, যেমন আমার এসএসএইচ এর
যে কনফিগারেশন ফাইল, হ্যাঁ, এসএসএস এর কনফিগারেশন ফাইল আমার ফার্স্টে ঢুকতে হবে। এসএসএস এর কনফিগারেশন ফাইলে ঢোকার পরে আমি এখান থেকে কনফিগারেশন চেঞ্জ করব। তাহলে ভীম ইটিসি, ইটিসি মানে কি, এখানে সব কনফিগারেশন ফাইল থাকবে ইটিসি। তারপর কি এসএসএইচ, এসএসএইচ দিবেন, হ্যাঁ। এসএসএইচ দেওয়ার পরে আপনি কোথায় যাবেন, আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। এখন কি দেখাবে আপনার এসএসএস আন্ডারস্কোর কনফিগ, দেখেন এই যে এসএসএস আন্ডারস্কোর কনফিগ। তো এসএসএস ডি আন্ডারস্কোর কনফিগ, এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন কি, এই যে এখানে দেখেন লেখা আছে কত, পোর্ট 22। তাই এখন আপনি যে এত লাইন, আপনার তো মনে নাও থাকতে পারে যে আসলে এত লাইনে আমি কোনটা চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আপনি এই যে লাইনগুলি দেখার জন্য কি করতে পারেন, কোলন এন ইউ, দেখেন এই যে নিচে লেখা আছে এন ইউ মানে কি, এখানে আপনার লাইনের নাম্বারটা দেখাবে। দেন সেট এন ইউ, হ্যাঁ, দেখেন এই যে লাইনের নাম্বারটা চলে আসছে, সেট এন ইউ। তো এই যে আপনার 21 নাম্বার লাইন, এখানে আই ফর কি ইনসার্ট করবেন, ইনসার্ট করলে আপনার ব্যাক স্পেস দিলে হ্যাশটা কি, হ্যাশ মানে এখানে হচ্ছে কমেন্টস আকারে আসে, হ্যাশটা কি চলে যাবে। তাহলে এই যে পোর্ট আছে 22, হ্যাঁ, এই 22-র পরিবর্তে আমরা এখানে কি দিতে পারি, 22 পরিবর্তে আমরা 4545 দিয়ে দিলাম, হ্যাঁ। এসকেপ দিয়ে আমরা বের হয়ে গেলাম, এসকেপ কোলন এক্স। এখন আমাদের কাজ কি, যেহেতু আমরা কোনো কনফিগারেশন চেঞ্জ করছি, হ্যাঁ, যেহেতু লিনাক্সের যে কোনো কনফিগারেশন আপনি চেঞ্জ করেন না কেন, তাহলে ওই কনফিগারেশন রিলেটেড যে সার্ভিস চলে, ওই সার্ভিসটা কি রিস্টার্ট করতে হবে। তাহলে আপনি কি করতে হবে, সিস্টেম সিটিএল রিস্টার্ট এস এস ডি, এস এস এইচ ডি। এখন কি আসছে, প্রবলেম আসছে এখানে, তাহলে এটা দেখেন। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটু বের হই, আমি এইখান দিয়ে করি রুট পাসওয়ার্ড সিস্টেমসিটিএল রিস্টার্ট এসএসএইচডি। যেহেতু এরর আসছে, তাহলে আপনি এখানে এরর কোডটা দেখেন। আচ্ছা, তো আবার এখানে ঢুকি আমরা, সেটা থাকুক, দুটো হ্যাশ ইনসার্ট করলাম, আমরা লিখলাম কি 4545। পোর্টে যান, দুটো পরিবর্তে দিব 4646, 4646।
সিস্টেম সিটিএল enable SSH D স্ট্যাটাস রানিং আছে। তো আপনি যখন রিস্টার্ট দিতে গেছেন তখন দেখাচ্ছে আপনার সমস্যা। আচ্ছা, আমি পিসিটা আবার রিবুট দিই। সিস্টেম সিটিএল রিস্টার্ট এসএসএস ডি এরর ভীম ইটিসি এসএসএইচডি এসএসএইচ ডি আন্ডারস্কোর কনফিগ। হ্যাঁ, আচ্ছা, 22। আচ্ছা, এটা তুলে দিয়ে 4646 দিই। হ্যাঁ, আর এখানে দেখেন এই যে এসিমে নিজের একটা কোড আছে, এটা আপনি চালাই দিতে পারেন। হ্যাঁ, যদি এটা সমস্যা করে মাঝে মাঝে এটা দিলে ইয়ে হয়ে যাবে। 4646 থাকুক, আমরা এটা রান করে দিই। টিসিপি 4646। হ্যাঁ, এখন যদি আমি রিস্টার্ট দিই, দেখেন এখন কিন্তু রিস্টার্ট দিছি, এসএসএইচডি কোনো এরর হয় নাই। হ্যাঁ, তো দেখেন এখন যে আপনি এখান থেকে কি কি দেখলেন, যে আমার এখানে আমি পোর্ট দিলাম, পোর্ট দেওয়ার পরে এখানে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য পোর্ট এসি লিনাক্স সিস্টেম। এসি লিনাক্স হচ্ছে আপনার লিনাক্সের একটা সিকিউরিটি সিস্টেম। হ্যাঁ, এই সিকিউরিটি সিস্টেম যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কি এখানে এখান থেকে কি কিছু পারমিশন আপনাকে দিতে হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে সিকিউরিটি পারপাস। আপনাকে লিনাক্সে এসি লিনাক্সের জন্য অনেক সিকিউরিটি থাকে। তো এই যে এসি লিনাক্সের যে সিকিউরিটি আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন পোর্টটা আমি চেঞ্জ করছি, তো সব জায়গায় তো আমার এই এসি লিনাক্সের যে এসি ম্যানের যে পোর্টটা আছে, দেখেন এখানে ম্যান ফাইলের মধ্যে দেওয়া আছে। আপনার এখানে মুখস্থ করার জন্য কোনো কিছু দরকার নাই। তো এখান থেকে আপনি জাস্ট কপি করবেন, কপি করে আপনার যে পোর্ট নাম্বার আছে, পোর্ট নাম্বার কোনটা, এই যে 4646, এটা আপনি এখানে বসাই দিবেন। তো এই যে এখানে এই কমান্ডটা দিছেন, দেওয়ার পরে জাস্ট আপনি সিস্টেমটা কি রিস্টার্ট দিছেন। এখন আপনি দেখেন তো যে টুটু দিয়ে ঢুকতে পারেন কিনা। পুটি 192.168.31.200। হ্যাঁ, এখন টুটু দিয়ে দেখেন তো ঢুকতে পারেন কিনা, দেখেন ঢুকা যায় না, এরর। তো এই যে আমি 4646 যে ফায়ারওয়ালের পোর্টটা চেঞ্জ করছি, কার পোর্ট চেঞ্জ করছি, এসএসএইচ এর পোর্ট চেঞ্জ করছি। তো এই জন্য আমার কি করতে হবে, ফায়ারওয়াল সিএমডি হাইফেন হাইফেন পার্মানেন্ট, মানে আমি এই পোর্টটা, আমি যে 4646 যে পোর্টটা ছিল এটা আমি অ্যালাউ করব। পার্মানেন্ট হাইফেন হাইফেন এট পোর্ট কি ছিল, 4646 /TCP। হ্যাঁ, এটা হচ্ছে পোর্ট এলাও করার জন্য ফায়ারওয়ালে। তো আপনি ফায়ারওয়াল পোর্ট এলাও করছেন, এখন কি করবেন আপনি, রিলোড দিবেন। হ্যাঁ, রিলোড দিছেন, সাকসেস হয়ে গেছে। এখন আপনি চাইলে পুটি দিয়ে দেখতে পারেন, পুটি 192.168.31.200।
পোর্ট কি ছিল? 4646। ওপেন। দেখেন এই যে চলে আসছে। এখন আপনি ঢুকতে পারবেন। নাম কি ছিল? স্কাই, SKY, স্কাই 123। এই ঢুকে গেছেন। এখন আপনি একটা ইউজার দিয়ে ঢুকে SU করবেন। SU সুইচ ইউজার। কোথায় যাবেন? রুটে ঢুকবেন। রুটের পাসওয়ার্ড দিবেন। এই যে আপনার এখন রুটে ঢুকে গেছেন। এখন আপনি এখান থেকে চাইলে আপনি আপনার মেইন যে মেশিন ছিল, হ্যাঁ, এটা আপনি রিবুট দিতে পারবেন। দেখেন, রিবুট বা শাটডাউন। রিবুট দিলাম। এই যে এখন রিবুট দিয়ে দিয়েছি। দেখেন এখন কিন্তু এখানে নাই। এখন আপনি এটা দিয়ে ঢুকতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে এসএসএস এর পোর্টটা চেঞ্জ করে সিকিউর করে ফেলতে পারেন। আরেকটা আছে যা নর্মালি যেটা থাকে মানে রুটের পারমিশন বন্ধ, আপনি চাইলে রুটের পারমিশন অন করে দিতে পারবেন, সেটাও পসিবল। হ্যাঁ, সেটাও পসিবল। আপনি চাইলে সেটা অন করে দিলে কি হবে, সেটা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তো যেহেতু এটা বন্ধ আছে, আপনি চাইলে সেটা ওপেনও রাখতে পারবেন এসএসএস করার জন্য। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনি আহ ওটা অফ রাখা অবস্থায় কাজ করলে ভালো হয়। আপনার নিজের নামে একটা ইউজার করে নেবেন। ইউজার করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফার্স্টে ঢুকবেন। ঢুকার পর আপনি SU ইউজার দিয়ে সুইচ ইউজার করবেন। রুটে ঢুকবেন। হ্যাঁ। তো তাহলে আপনি এইভাবে লিনাক্সের যে এসএসএস কনফিগারেশন গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই এখান থেকে। হ্যাঁ। আচ্ছা। তো এইটার পরিবর্তে আমরা ওয়েবটা দেখে ফেলি। হ্যাঁ। ওয়েবের ক্ষেত্রে আপনি এখানে কি করবেন? তো ফার্স্টে হচ্ছে পুটি দিয়ে ঢুকি। 192.168.31.200। পুটি 192.168.31.200। পোর্ট দিব কি? 4646। ওপেন। স্কাই। নাম দিলাম কি? স্কাই। কি দিব? পাসওয়ার্ড, ইউজারের পাসওয়ার্ড। এখন আমি কোথায় ঢুকবো? রুটে ঢুকবো। SU রুট, সুইচ ইউজার রুট। এখন কি করবো? পাসওয়ার্ড দিব। রুটের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এখন ধরেন আপনি একটা ওয়েব সার্ভার বানাতে যাচ্ছেন। হ্যাঁ। ধরেন একটা ওয়েব সার্ভার নর্মালি জাস্ট আমরা একটা কমান্ড দেবো আর কি। একটা ডিপলি যাব না। ধরেন আমার একটা ওয়েব সার্ভার জাস্ট আমি IP দিয়ে এখানে শো করব। হ্যাঁ। তো তার জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে আপনি গেলেন। এখানে আপনার IPটা দিলেন। এন্টার দেন। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি এটা এনেবল করা আছে গ্লাস ক্লাসে। তো ওয়েব সার্ভার ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্টে DNF ইনস্টল HTTPD। এটা হচ্ছে ওয়েব সার্ভারের প্যাকেজ। অ্যাপাচির স্টার দিয়ে -Y দিয়ে দিবেন। তো HTTPD আপনার কি হবে? ইনস্টল হবে। এখন আপনি কি করবেন? সার্ভিসটা এনেবল করবেন। সিস্টেমসিটিএল এনেবল HTTPD। হ্যাঁ, HTTPD সিস্টেমটা HTTP যে সার্ভিস আছে সেটা আপনি সিস্টেমসিটিএল এনেবল দিয়ে এনেবল করবেন। তারপর কি? স্টার্ট করবেন। আপেরও দিবেন।
দিয়ে এনেবলের পরিবর্তে কি করতে হবে? স্টার্ট। হ্যাঁ, ফার্স্ট ইনস্টল, তারপরে হচ্ছে এনেবল, সার্ভিস এনেবল, স্টার্ট, এরপর হচ্ছে ফায়ারওয়াল এন্ট্রি দিবেন। ফায়ারওয়াল এন্ট্রি হচ্ছে বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য। ফায়ারওয়াল সিএমডি হাইফেন হাইফেন পার্মানেন্ট হাইফেন হাইফেন অ্যাড। এই যে আপনি এই সার্ভিসটা চালাচ্ছেন, এটাকে ওয়েব সার্ভার, এটা হচ্ছে সার্ভিস। তো সেটা আমরা কি করব, এখানে অ্যাড সার্ভিস দিয়ে এইচ টিটিপি দিয়ে দিব। এইচটিটিপি মানে কি, 80 পোর্টে এটা এনেবল হবে, তাহলে এটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, দিলাম, অলরেডি এনেবল আছে। তো এইখানে ফায়ারওয়াল হাইফেন হাইফেন সিএমডি হাইফেন হাইফেন রিলোড মানে কি, ফায়ারওয়ালের সার্ভিসটা রিলোড করলো। হ্যাঁ, এখন রিলোড হয়েছে। এখন আপনি যদি এখানে যান, রান করেন, এখানে দেখবেন যে এই যে ওয়েব ওয়েব সার্ভার টেস্ট পেজ চলে আসছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি অন্য কিছু এখানে লিখবো। তো আমি একটা ওয়েবসাইটের খুব কিছু কোড কপি করি। ওয়েবসাইট ডেমো কোড, এইচটিএমএল সিএসএস, জাস্ট একটা কোড আমি এখানে, ধরেন আপনি এখান থেকে নিবেন। দেখি এরকম এক পেজে কিছু আছে কিনা। না, এটা দেওয়া যাবে না। আচ্ছা, W3 স্কুলে ঢুকবেন। এখান থেকে ধরেন আপনি এইচটিএমএল একটা কোড দিবেন। হ্যাঁ, এইচটিএমএল একটা কোড নিবেন। মানে এই যে এটাই লেখা আসবে। হ্যাঁ, দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ, এটাই আমরা এখানে ডিপ্লয় করব আমাদের সার্ভারে। তো এই কোডটা কোথায় রাখতে হবে? সিডি চেঞ্জ ডিরেক্টরি স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ বার www.html। হ্যাঁ, এখানে ঢুকবেন, ঢুকার পর এলএস কমান্ড দিবেন, দেখবেন কিছু নাই। তো এখানে কি দিবেন? ভীম এডিটর ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে ফাইল। এই ফাইলের মধ্যে আমরা ওই যে কোডটা ছিল ওটা কপি করে দিয়ে দেবো। আই ফর কি, ইনসার্ট, শিফট ইনসার্ট যে কি আছে, হ্যাঁ, ওই কিটা দিলেই আপনার এটা চলে আসবে। হ্যাঁ, তো আপনি এখান থেকে বের হবেন কিভাবে? এসকেপ শিফট কোলন এক্স, বেরিয়ে গেছেন। এখন কি করবেন, আপনার যে ওয়েব সার্ভার সার্ভিস আছে সেটা রান করে দিবেন। সিস্টেম সিটিএল রিস্টার্ট এইচটিটিপিডি, দেখেন সার্ভিস রান করে দিছেন। সার্ভিস রান করার আগে আপনি যে আপনার কোডটা ঠিক আছে কিনা সেটা চেক করতে পারেন এটা দিয়া। এইচটিটিপি হাইফেন টি, কোড কোনো এরর আছে কিনা। যদি কোনো এরর না থাকে তাহলে লিখবেন যে সিনট্যাক্স ওকে। এখন আপনি জাস্ট আপনার এখানে টাইপ করেন আপনার আইপিটা দিয়া। যেহেতু আমাদের এখানে ডিএনএস নাই, সেক্ষেত্রে আমরা এখানে আইপিটা দিয়ে রান করব। 192.168.31.200, এন্টার দেন, এই চলে আসছে ওয়েবসাইট। হ্যাঁ, তো এইভাবে আপনি আরো, এটা তো জাস্ট নর্মাল বেসিক, এছাড়া আপনি আরো অনেক এই ওয়েব সার্ভারের মধ্যে আরো ডিপলি অনেক কোডিং আছে, অনেক কনফিগারেশন আছে, সেগুলো আপনাকে লার্ন করতে হবে। হ্যাঁ, তো এই যে অ্যাপাচি ওয়েব সার্ভার, হ্যাঁ, আপনি যদি এই অ্যাপাচি নিয়ে বা এইচটিটিপিডি নিয়ে শিখতে চান, তাহলে আপনি এই যে এখান থেকে লার্ন করতে পারেন। এখানে অনেক ডকুমেন্টেশন আছে।
হ্যাঁ, দেখতে পারেন। অথবা লিনাক্সের কোনো কোর্সের মধ্যে যদি এনরোল করেন, তাহলে আরো ডিটেলস আপনি এখান থেকে জানতে পারবেন। হ্যাঁ, এই অ্যাপাচিতে আপনি এখানে গেলে কনফিগারেশন বা ডকুমেন্টেশনে গেলে এই যে ডক্সে গেলে আপনি এখানে অনেক কিছু পাবেন। ভার্সন, হ্যাঁ, তো এই যে এখানে গেলে আপনার ইনস্টলের এই যে কনফিগারেশন ফাইল, হ্যাঁ, কনফিগারেশন ফাইলগুলি কেমন হবে, হ্যাঁ, তো এইখান থেকে আপনি অ্যাটলিস্ট যতটুকু দরকার হয় একটা ওয়েবসাইট চালানোর জন্য আপনি ওইটা লার্ন করতে পারবেন। যেমন এই যে এসএসএল, যেমন এই যে এখানে এসএসএল এইচটিটিপি, এই যে এখানে সিকিউর কানেকশন। তো আর এই যে এসএসএল টিএলএস এনক্রিপশন, আপনি এখানে গেলে এসএসএল কিভাবে কনফিগার করতে হয় বা কি কোডগুলি লিখতে হয়, আপনি এখান থেকে দেখে দেখে ট্রাই করতে পারবেন। এই যে সব কোড জেনারেট করে আপনার এসএসএলটা কনফিগার করতে হবে। আচ্ছা, আর নেটওয়ার্কিং ফান্ডামেন্টালের মধ্যে যে যে আছে ওএসআই, আরটা কি আছে আপনার টিসিপি আইপি মডেল। হ্যাঁ, সেটা আমরা এখান থেকে দেখি। এই যে, আর ডিটেলস যদি জানতে চান, তাহলে এই যে এখানে কোন কোন রেফারেন্সে থাকবে আপনি এটা জানতে পারবেন। কি কি কাজ করে, মানে বিভিন্ন ধরনের লেয়ার থাকে, এখানে 7টা লেয়ার আছে ওএসআই মডেলের লেয়ার। হ্যাঁ, তো আপনি এখান থেকে লেয়ার গুলি দেখে জানতে পারবেন। এই যে দেখেন এখানে 7টা লেয়ার। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা একটা ছবি নিলে ভালো হয়। হুম, তো ওএসআই লেয়ারের আপনার 7টা, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। আর টিসিপি আইপি মডেলের মধ্যে আছে আপনার নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এটা বিভিন্ন লেয়ারে আপনার এখানে দেয়া থাকে। যে নর্মালি আমরা এত ডিটেলস না, যে আমরা দেখি কিভাবে আপনি ইজিলি সহজে বুঝতে পারবেন কোন লেয়ারে কি কাজ। এই যে দেখেন অ্যাপ্লিকেশন লেয়ার কি কি নিয়ে কাজ করে। হ্যাঁ, প্রেজেন্টেশন লেয়ার, কম্প্রেশন এনক্রিপশন প্রোটোকল, সেশন লেয়ার, এনএফএস এসকিউএল, মানে বিভিন্ন ধরনের প্রোটোকল নিয়ে কাজ করতেছে এখানে। ট্রান্সপোর্ট লেয়ার কি, টিসিপি ইউডিপি। নেটওয়ার্ক লেয়ার IPv4 IPv6, হ্যাঁ, এআরপি আইসিএমপি নিয়ে কাজ করতেছে। ডাটা লিঙ্ক লেয়ার, ইথারনেট, যেমন ইথারনেট কেবল আছে আপনার, হ্যাঁ, ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে পড়তেছে। ফিজিক্যাল লেয়ার, হ্যাঁ, ফিজিক্যাল লেয়ার হচ্ছে ক্যাট 5 ক্যাট 6, হ্যাঁ, এগুলি এখানে কাজ করতেছে। আর অ্যাপ্লিকেশন আছে ট্রান্সপোর্ট ইন্টারনেট নেটওয়ার্ক ইন্টারফেস। আইপি অ্যাড্রেসিং এন্ড সাবনেটিং, এই আইপি অ্যাড্রেসিং সাবনেটিং এর জন্য আপনি ভুল হচ্ছে, এই যে আইপি অ্যাড্রেসের বলতে এখানে আপনি আমরা যে আইপিটা এর আগে দেখছিলাম আইপি ক্লাসের, তো আইপি আমরা আইপি অ্যাসাইন করছি, জানি যে এরকম একটা আইপি থাকে। আইপি আমরা অ্যাসাইন করছি, এই আইপি কে আবার কয় ভাগে ভাগ করছে এখানে। আইপি এই যে প্রথম যেটা স্লট আছে 4টা বিট, পরের 8টা বিট, পরেরটা হচ্ছে 8টা, এরপরে হচ্ছে 8টা, এরপরে হচ্ছে 8টা, টোটাল হচ্ছে কি 32 বিট। হ্যাঁ, তো এই আইপি কে আবার ক্লাস করছে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। তো এ ক্লাসের আইপি হচ্ছে, রেঞ্জ হচ্ছে 1 থেকে 127। তো এখানে আপনি আরো ডিটেলস এখানে রেঞ্জগুলি পাবেন। হ্যাঁ, একটা টেবিল যদি থাকে যে এটা হচ্ছে কি আইপি,
আইপি রেঞ্জ গুলো আপনি এখান থেকে পাবেন। আর যদি সাবনেটিং করতে যান, হ্যাঁ, আইপি সাবনেটিং, একদিনে আপনি পারবেন আইপি অ্যাড্রেস সাবনেট লিখে, সাবনেট লিখেন, সাবনেটিং, হ্যাঁ, সাবনেটিং জেনারেটর। এখানে যে যে আপনি আহ, যেমন আপনি আইপি লিখলেন, আইপি সাবনেটিং, আইপি সাবনেটিং ক্যালকুলেটর। হ্যাঁ, তো এই আইপি সাবনেটিং ক্যালকুলেটর দিয়েও আপনি খুব সহজে ফার্স্টের অবস্থায় শিখবেন। যেমন আপনি 192, ধরেন 192.168.31.0 দিলেন, হ্যাঁ, ক্যালকুলেটর দিলেন। এখন দেখা যাচ্ছে যে আপনার কয়টা আইপি আছে টোটাল। /24 আপনি টোটাল আইপি পাবেন কত? 254টা আইপি পাবেন। জিরো থেকে বা ওয়ান থেকে 200, এই যে হোস্ট মিনি থেকে হোস্ট ম্যাক্স, মানে ওয়ান থেকে 254টা আপনি এখানে আইপি ইউজ করতে পারবেন আপনার পিসিতে। তো 24 দিলে আপনি কয়টা পাবেন, 23 দিলে কয়টা পাবেন, ক্যালকুলেট করেন। টোটাল হোস্ট কতগুলি হচ্ছে, 510টা হবে। যদি আপনার পিসি 510টা হয় তাহলে 23, নেট নেট মাস 23 দিবেন। এখন যদি আপনি 22 দেন তাহলে আরো বাড়বে। টোটাল পিসি কত, 1022। হ্যাঁ, তো এর মধ্যে থেকে আপনি এক থেকে শুরু করে এখানে মিনি হোস্ট থেকে শুরু করে আপনার 254 পর্যন্ত ইয়ে করতে পারবেন, পিসি ইউজ করতে পারবেন। আর নেট পাস হচ্ছে এত। তো আপনি যত আপনি এখান থেকে চেঞ্জ করবেন, 24 এর নেট পাস কত, 255.255.255.0। তো আপনাকে যদি একটা আইপি দেয়, আইপি দিয়ে আপনি জাস্ট এটার সাবনেটিং বের করার জন্য আপনি এখান থেকে ধরুন 32 বা 30 দিলে আপনি কয়টা পিসি পাবেন সেটা দেখেন। যদি 30 দেয় তাহলে আপনি টোটাল আইপি পাচ্ছেন কটা, দুইটা। তো আগে আপনার অ্যাড্রেস বুঝতে হবে, অ্যাড্রেস কি, নেট মাস্ক কি। হ্যাঁ, নেট মাস্কের উল্টোটা হচ্ছে কি, ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, ধরেন আপনি এখানে 24 দিলেন, 24 যদি আপনার এখানে থাকে ধরেন নেট মাস 255.255.255.0, হ্যাঁ, এটার উল্টা কত, 255 এর পরিবর্তে জিরো, 255 এর পরিবর্তে জিরো, আবার এই 255 এর পরিবর্তে জিরো, আর এই জিরোর পরিবর্তে 255। এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড। আর নেটওয়ার্ক হচ্ছে কত, জিরো। হ্যাঁ, কোন নেটওয়ার্কে আছেন, এই যে এই নেটওয়ার্কে জিরো। ব্রডকাস্ট অ্যাড্রেস 255। হ্যাঁ, তো আপনি এই যে এই কয়েকটা পোর্শন আগে আপনাকে বানাতে হবে। এই এই পোর্শনটা পরে যান, হ্যাঁ, এটা এখন দরকার নেই আপাতত। আগে আপনি আইপি বোঝার চেষ্টা করতে হবে, আইপি কোনটা কত। তো সেই ক্ষেত্রে আপনাকে আইপি, প্রাইভেট আইপি কি, পাবলিক আইপি কি, সেটা জানতে হবে। দেখেন, প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি আর পাবলিক আইপি। প্রাইভেট আইপি কোথায় ইউজ করতেছে, এটা ইউজ করতেছে হচ্ছে ল্যান বা নেটওয়ার্কের মধ্যে, হ্যাঁ, আর পাবলিক নেটওয়ার্কের মধ্যে, হ্যাঁ। এটা প্রাইভেট মানে কি, আপনার নিজের বাসা হইতে পারে, অফিস হইতে পারে, হ্যাঁ। এটা কি বলছে, নট রিকগনাইজড ওভার ইন্টারনেট, এবং এটা ইন্টারনেটের মধ্যে বাসায় যে আইপিটা ইউজ করতেছেন সেটা ইন্টারনেটে পাবেন না। আর পাবলিক আইপি কি, ইন্টারনেটে পাবেন, যেমন আপনার যে কোনো ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। হ্যাঁ, তো এইভাবে আপনি এটা, দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে আপনার টাকা দিয়ে কিনতে হয়। এবং ক্লাস এ এর আইপি রেঞ্জ কত, 10.0.0 থেকে 10.255.255.255, ক্লাস এ। আর ক্লাস বি হচ্ছে 172.16.0.0 থেকে 172.31.255.255। ক্লাস সি হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255 পর্যন্ত। সেম পাবলিক আইপি ক্ষেত্রে এই যে আইপি, আইপি তো শুরু হয় ওয়ান থেকে, 1.0.0 থেকে 9.255.255.255। হ্যাঁ, এখানে 9 পর্যন্ত আসছে। আবার এখানে 10, 9 পর্যন্ত আসছে, কারণ হচ্ছে কি, আপনার প্রাইভেট আইপি 10 থেকে
টেন টোটালটাই প্রাইভেট আইপির মধ্যে চলে আসছে। আবার কি করছে, 11 থেকে শুরু হয়েছে। 11 থেকে 26, 126.255.255.255। তো সেম এইখান থেকেও পাবলিক আইপি, যেমন আমার আইপি কি, মাই আইপি লিখেন, মাই ইন্টারনেট। হোয়াট ইজ মাই ইন্টার আইপি? এই দেখেন আমার আইপি কত, এটা আমার আইপি। তো আমার আইপি কত শুরু হয়েছে, 103 থেকে, হ্যাঁ, 103 থেকে। তো 103 থেকে যদি আমার আইপিটা শুরু হয়, দেখেন 103, এই যে দেখেন এর মধ্যে আছে ক্লাস এর আইপি। তার মানে কি 11 থেকে 126 পর্যন্ত হচ্ছে কি ক্লাস এ। তাহলে আমারটা কোন আইপি? আমারটা হচ্ছে কি ক্লাস এর আইপি। তো আমি এটা দিই, এটা দিয়ে আমি দেখি যে আমারটা কোন ক্লাসের আইপি। আইপি ক্লাস ক্যালকুলেটর, এখানে যান, এখানে যে জাস্ট দেন, হ্যাঁ, দেখেন এই যে 70, এই দেখেন ক্লাস এর আইপি, দেখতে পাচ্ছেন ক্লাস এর আইপি। তো এই যে এইভাবে আপনি কি আইপি বের করতে পারবেন যে আপনার আইপি কোনটা। তো ক্লাস বি হচ্ছে 128 থেকে কত, 172 পর্যন্ত, 172 15 পর্যন্ত, কারণ 116 থেকে আবার ফ্রি আইপি গুলি ইউজ হচ্ছে, প্রাইভেট আইপি। আর ক্লাস সি হচ্ছে 192 থেকে 192, মানে 167 পর্যন্ত। কারণ কি 16 থেকে 168 থেকে আবার কি প্রাইভেট আইপি শুরু হচ্ছে। তো এই যে এতটুকু জিনিস আপনাকে জানতে হবে, তাহলে আপনি প্রাইভেট আইপি পাবলিক আইপি সম্বন্ধে একটা ধারণা গেইন করবেন। ডিএনএস রেজুলেশন প্রসেস, হ্যাঁ, ডিএনএস রেজুলেশন প্রসেসটা হচ্ছে, ধরেন আপনি আমরা এটাই দেখি, হ্যাঁ, এই যে ধরেন আপনি একটা ওয়েব সার্ভারে গেলেন, ধরেন আমি আমি কোথায় যাব, আমি বিবিসি তে যাই, BBC.com। হ্যাঁ, ধরেন আমি যে BBC.com-এ গেছি, BBC.com কি কোথাও অ্যাড্রেস কি, হ্যাঁ, BBC.com, ধরেন এই যে আমার একটা সার্ভার, এই যে এটা একটা সার্ভার এখানে, হ্যাঁ, BBC.com। তো রুট সার্ভার নেম কি .com লেখা আছে। তো এই যে এইখানে যেই নামগুলি আমার রিজার্ভ করা থাকে, হ্যাঁ, যে এই যে এই আইপি এগেইনস্টে যে BBC.com করা আছে, দেখেন পিং BBC.com, দেখেন এই যে আইপি, এই আইপির এগেইনস্টে আমার কি এখানে এই নামটা দেয়া আছে। তো আমার এই আইপি তো মুখস্থ রাখতে পারবো না, এটা আমার নামটা মুখস্থ থাকবে। তো এই যে রিজলভ করতেছে, প্রত্যেকটা আইপির এগেইনস্টে একটা নাম রিজলভ করতেছে, হ্যাঁ। তো এই নামগুলি আপনার এখানে ডিএনএস কি নেম সিস্টেমের মধ্যে পড়তেছে, রিজলিউশনের মধ্যে পড়তেছে, হ্যাঁ। তো আপনি এখানে যা দেন সেটাই কিন্তু একটা পিং পাবেন এখান থেকে। যেমন আপনি যদি এখানে গুগলকে পিং করেন, পিং গুগল.com, গুগলেরও কি একটা আইপি আছে, যে আইপি হচ্ছে গুগল.com এর আইপি। আপনি যদি এইটা দেন, এই আইপি দিয়ে সার্চ দেন, যদি দিয়ে ভালোভাবে রিজার্ভ করা থাকে, তাহলে কি পাবেন, গুগল আইসা বসে দেখছেন। আইপি দিলে কি ওইটা কনভার্ট হয়ে কি নেমে কনভার্ট হয়ে যাচ্ছে। তা আইপি তো আমার মন থাকবে না, কারোর মন থাকে না আইপি, ওইটা কি নেমে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে কি এই আইপিটাকে সহজে মনে রাখার জন্য কি এই যে নামটা ব্যবহার করা হয়, যে নামটা আপনি দিবেন বা যে ডোমেনটা আপনি কিনবেন, সেটাই কি ডিএনএস এর মধ্যে কি রিজলিউশন হিসেবে থাকবে আর কি। যেমন আপনি এইটার আপনার ক্লায়েন্ট, আপনি কি রিকোয়েস্ট পাঠাচ্ছেন কাকে, সার্ভারকে, ডিএনএস সার্ভার কি রিকোয়েস্ট করতেছে যে আমি গুগল.com লিখছি। তো ডিএনএস সার্ভার কি গুগল.com যে আপনি লিখছেন ওইটার এগেনস্টে আইপি দেয়া আছে, ওই আইপির এগেনস্টে সার্ভারের মধ্যে যে তথ্যগুলি থাকে সে কি করে নিয়ে আসে। তো আমার এখানে যে BBC.com ছিল, হ্যাঁ,
ধরেন আমার এখানে কি ছিল, BBC.com। এই BBC.com-টাই হচ্ছে রুট ডোমেন। কি ডোমেন? রুট ডোমেন। এই BBC.com এর এগেইনস্টে যদি আরো দেন, এই ডব্লিউ কি সাবডোমেন। হ্যাঁ, তো BBC.com এর আরো এখানে অনেক অপশন আপনি পাবেন। দেখাচ্ছি। এখানে কতগুলি সাবডোমেন ইউজ করে দেখেন। ডিএনএস ডামস্টার। তো এইখানে যদি যাই, আমি যদি BBC.com দিয়ে টেস্ট দেন, দেখেন তারা কতগুলি সাবডোমেন ইউজ করছে। এই যেগুলো হচ্ছে সাবডোমেন, এখানে এপিআই ইউজ করছে। হ্যাঁ, দেখেন অভাব নাই, প্রত্যেকটাই কিন্তু এন্ট্রি দেওয়া আছে। দেখেন একটা বিবিসির ওয়েবসাইটের ব্যাকএন্ডে কত কিছু থাকে প্রত্যেকটা জায়গায়। তো আমাদের এখানে আমরা কি কতটুকু দেখছি। হ্যাঁ, আমরা দেখছি যে আমরা ডব্লু ডব্লু পর্যন্ত, কন্ট্রোল এফ দেন, এফ দিয়া ডব্লু ডব্লু লিখেন, BBC.com। দেখেন এই যে অ্যাড্রেসের এখানে কত কিছু দেয়া আছে, প্রত্যেকটাই আপনি এখানে দেখতে পারবেন যে এই যে আইপি, প্রত্যেকটারই কোনো না কোনো কাজ অবশ্যই আছে। এই যে এমএক্স, এমএক্স দিয়ে কি তাদের মেল সার্ভার চলতেছে, কি করা, ক্লাস্টার করা। কোনো কারণে একটা ডাউন হয়ে গেলে একটা এখানে আপ হয়ে যাবে। হ্যাঁ, গুগল ক্লাউডে থাকে, তাদের পার ইয়ে করা আছে। ডিএনএস 0 BBC.UK। তবে ডিএনএস আছে দুইটা। তো এইভাবে আপনি এখান থেকে কি দেখতে পারতেছেন যে তাদের এই ডোমেন নেম সার্ভিসটা কোথায় কোথায় এন্ট্রি দেওয়া আছে। এখান থেকে আপনি তাদের অপশনগুলি সিলেক্ট করে আপনি কি তা আপনার প্রয়োজনীয় রেজাল্টটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এরপর আসি টুলস। টুলস এর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি ফার্স্টে কি করতে হবে, আপনাকে পিং করতে হবে। যেমন আপনি একটা ওয়েবসাইট আপ আছে কিনা সেটা দেখার জন্য আপনি কি করতে হবে, পিং। পিং দিয়ে আপনি ওয়েবসাইট হোক, কোন একটা পিসি হোক, হ্যাঁ, যেটাই দেন না কেন, আপনি এটা আপ আছে কিনা সেটা দেখার জন্য আপনি পিং দিতে হবে। পিং লিখে আপনি টেস্ট করতে পারবেন যে এখানে, ধর আমি BBC.com দিলাম, দেখেন এটা আপ দেখাচ্ছে। এখন বিবিসি যদি আমি ওয়ান দিই, BBC1.com আছে, এটা কিন্তু দেখাচ্ছে না। এই নামে কিছু আছে কিনা আমি আদৌ জানি না। তো এইভাবে আপনি দেখতে পারেন যে আপনার পিসিটা বা সার্ভারটা বা ওয়েবসাইটটা আপ আছে কিনা, পিং করে, পিং স্পেস দিয়ে আইপি অথবা নাম, ডোমেন নাম, যে ডোমেন নেম যেটাই দিবেন সেটা যদি দেখেন যে আপনার এই যে এরকম রিপ্লে আসে এখান থেকে এরকম, তাহলে ভাববেন যেটা রানিং আছে এবং আপ আছে। হ্যাঁ, এখন দেখেন ট্রেসার্ট কমান্ড। হ্যাঁ, ট্রেসার্ট কমান্ডটা দিয়ে আপনি কি দেখতে পারেন, ট্রেসার্ট কমান্ডটা দিয়ে আপনি দেখতে পাবেন BBC.com। BBC.com ওয়েবসাইটটা কতটা রাউটার আপনাকে পার হয়ে এটা আপনার কাছে আসে দেখেন। আমি এখন ট্রেসার্ট লাগে কমান্ডটা দিছি, দেখেন এই যে রাউটার, এই আইপি গুলো হচ্ছে এক একটা রাউটার। দেখেন, তো আপনার এই রাউটার থেকে, হ্যাঁ, কয়টা, 10টা রাউটার পার হওয়ার পরে এই বিবিসি ওয়েবসাইটটা হোস্টিং করা আছে, মানে এখান থেকে রান হচ্ছে। তো এই ট্রেসার দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার তাদের রাউটিংটা কতটুকু ভালো বা কত শর্টলি ওপেন হচ্ছে। এইভাবে আপনি রাউটিংটা আপনি দেখতে পারেন এই ট্রেসার দিয়ে। যেমন অনেক সময় আছে না যে আমি, ধরেন আপনাদের একটা কোন একটা ওয়েবসাইট আপনি আসতেছেন না, পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, আপনি দেখবেন যে আপনার
মোবাইলের ইন্টারনেট ডাটা দিয়ে দেখবেন যে ওয়েবসাইটটা আসে কিনা। যদি না আসে, যদি মনে করেন যে মোবাইলের ওয়েবসাইটটা আসে, তাহলে আপনি কি করবেন, লিখবেন কি, ট্রেসার্ট স্পেস দিয়ে ওই ওয়েবসাইটের নাম। হ্যাঁ, ওই ওয়েবসাইটটার নাম যদি আপনি এখানে দিয়ে দেন, ধরেন আমরা একটা ওয়েবসাইটের নাম নেই, কি দেওয়া যেতে পারে, ধরেন এই যে 7i টেকনোলজি, এটাই নিলাম আমরা। হ্যাঁ, ট্রেসার দেন, এন্টার দেন। দেখেন, যদি আপনি দেখেন যে এইভাবে যদি আপনার প্রত্যেকটা যে স্টেপ যদি কমপ্লিট হয় লাস্ট ইয়ে পর্যন্ত, তাহলে আপনি মনে করবেন যে হ্যাঁ, আপনার ইন্টারনেটের থেকে কোনো ইস্যু নাই। দেখেন, ট্রেস কমপ্লিট, ট্রেস কমপ্লিট মানে কি, আপনার ইন্টারনেট ঠিক আছে। আপনি আপনার ওয়েবসাইট যেখানে আছে সেটা আপনি, এই যে এখানে এইখানে ওয়েবসাইটটা আছে, তাহলে আপনি এখান থেকে কি কোনো ইস্যু ছাড়াই আপনি এটা অ্যাক্সেস করতে পারতেছেন। যদি এর মধ্যে থেকে কোনো ড্রপ হইতো বা না আসতো, তখন আপনি বোঝা যেত যে না, এখানে কোনো ইস্যু আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি এনএস লুকআপ। এনএস লুকআপ দিয়ে আপনি কি করতে পারবেন, কোনো কি ওয়েবসাইটের ডিএনএসটা দেখতে পারবেন যে কি আছে। এনএস 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 লুকআপ দিয়ে আমরা কি 7i টেকনোলজিটা দিলাম। হ্যাঁ, এন্টার দেন। হ্যাঁ, এই যে আমার ডিএনএস অ্যাড্রেস হচ্ছে এটা, ডিএনএস হচ্ছে এখানে এন্ট্রি দেওয়া আছে। এনএস লুকআপ দিয়ে আপনি ডিএনএস অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আইপি কনফিগ বা ইফ কনফিগ। আইপি কনফিগ হচ্ছে যে আপনার উইন্ডোজের জন্য আইপি আইপি কনফিগ হচ্ছে উইন্ডোজের জন্য। হ্যাঁ, উইন্ডোজে এটা দিয়ে আপনি আইপি দেখতে পারবেন। আর ইফ কনফিগ হচ্ছে লিনাক্সের জন্য। ওই কমান্ডটা দিয়ে আপনি লিনাক্সের আইপি, আমরা লাস্ট কিছুক্ষণ আগে লিনাক্সের আইপিটা আমরা দেখছি, যে ইফ কনফিগ দিয়ে। হুম, এটা হচ্ছে এতটুক। হ্যাঁ, নেটওয়ার্কের ফান্ডামেন্টাল। সিকিউরিটি পোর্শন হচ্ছে সিকিউরিটি ফান্ডামেন্টাল, ফায়ারওয়াল রুলস। আমরা লাস্ট উইন্ডোজ যখন করছিলাম তখন এটা দেখছি, ফায়ারওয়ালের রুলস কনফিগারেশন। হ্যাঁ, পোর্ট ফরওয়ার্ডিং, ফার্মওয়্যার আপডেটটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, প্যারেন্টাল কন্ট্রোলস এন্ড লক, এটা রাউটারে যখন যাব, হ্যাঁ, রাউটার ম্যানেজমেন্ট, তখন আমরা এটা দেখে ফেলবো। আচ্ছা, ম্যাক ফিল্টার অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল রাউটারের ক্ষেত্রে এটা। আচ্ছা, তো এই যে নেটওয়ার্ক সিকিউরিটি ফান্ডামেন্টাল, তো নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে আপনি কি কি ইউজ করতে পারবেন, দেখেন। জানার জন্য, একটা নেটওয়ার্ককে সিকিউরিটি করার জন্য আপনাকে কি করতে হবে, ফায়ারওয়াল রাখতে হবে, আইডিএস রাখতে হবে, হ্যাঁ, অ্যান্টিভাইরাস সফটওয়্যার রাখতে হবে, সিকিউরিটি পলিসি রাখতে হবে, সিকিউর কমিউনিকেশন করতে হবে, হ্যাঁ, ডেটা লস প্রিভেনশন রাখতে হবে, এনক্রিপশন রাখতে হবে। যেমন ফায়ারওয়াল বলতে আমরা উইন্ডোজের কি, এই যে এই ফায়ারওয়ালটা কি আমরা নর্মালি বুঝি, কিন্তু এই ফায়ারওয়াল বলতে কিন্তু এই ফায়ারওয়াল না। এটা হইতে পারে আপনার ফর্টিনেট, ফর্টিনেট হতে পারে। হ্যাঁ, এই যে ফর্টিনেট, এর একটা ফায়ারওয়াল। এইসব হচ্ছে ফায়ারওয়াল। দেখতে হচ্ছে, দেখেন কেমন।
ফর্টিনেট ডিভাইস। এই যে এটা হচ্ছে ফর্টিনেট ফায়ারওয়াল। হ্যাঁ, এই যে ফর্টিনেট ফায়ারওয়াল দেখতে হচ্ছে যে এরকম থাকে। হ্যাঁ, এটা কনফিগার করতে হয়। তারপরে হচ্ছে আপনার এরকম আরো অনেক ফায়ারওয়াল আপনি পাবেন, যেমন সনিক ওয়াল পাবেন। এটা একটা ফায়ারওয়াল। হ্যাঁ, এটা একটা ফায়ারওয়াল। তারপরে হচ্ছে আপনি বারাকুডা ফায়ারওয়াল পাবেন। এটা হচ্ছে ইমেলের ফিল্টার করার জন্য, যেমন স্প্যাম ফিল্টার। হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস যদি কোনো লিঙ্ক টিঙ্ক পাঠায়, তাহলে আপনি এই বারাকুডা যে ইমেল ফিল্টার আছে, হ্যাঁ, এই ফিল্টার দিয়ে আপনি কি করতে পারবেন, ওইটা দেখতে পারবেন বা আপনার রিমুভ করতে পারবেন। হ্যাঁ, ফিল্টার ডিভাইস, এই যে এরকম দেখতে অনেকটা। ঠিক আছে। তো এই এরকম আপনার ডিভাইস আপনাকে কিনতে হবে, এবং এক একটা ডিভাইস অনেক টাকা দাম। হ্যাঁ, কিছু লাখ লাখ টাকা হতে পারে, কোটি টাকাও হতে পারে। হ্যাঁ, তো ডিভাইসের উপর আপনি করতে হবে নেটওয়ার্ক সিকিউরিটির জন্য। হ্যাঁ, তো এন্টিভাইরাস আপনি ইউজ করতে হবে। এন্টিভাইরাসের মধ্যে আপনার কি আছে, ইসেট আছে। হ্যাঁ, আপনি যে ইসেট ইউজ করতে পারেন। তারপরে ক্যাসপারস্কি ইউজ করতে পারেন। তারপর আপনার বিট ডিফেন্ডার ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এক একটা আপনি এক এক রকমের কাজ দিবে সিকিউরিটি পলিসি। যেমন আপনি আপনার পিসিতে সিকিউরিটি পলিসি দিতে পারেন। সিকিউরিটি পলিসি মানে কি, কেউ ইউএসবি ওপেন করতে পারবে না। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট সে লগ ইন করতে পারবে না। তারপর হচ্ছে আপনার যদি আপনি মনে করেন যে ওয়েব অফ ট্রাস্ট অ্যাডঅনস আপনি দিতে পারেন। ওয়েব অফ ট্রাস্ট অ্যাডঅনস, অ্যাডঅনস। হ্যাঁ, ওয়েব অফ ট্রাস্ট অ্যাডঅনস যদি দেন আপনি, আপনার এই যে ডব্লিউটি, যদি এটা আপনি ইউজ করেন, ধরেন আপনার একটা ওয়েবসাইট আপনি লগ ইন করতেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে যদি সেই ওয়েবসাইটটা যদি আনঅথরাইজ হয়, ম্যালিশিয়াস থাকে বা ফিশিং কিছু থাকে, তাহলে এটা আপনাকে সে জানাবে, ডিটেক্ট করবে। এবং এটা প্রায় 2 মিলিয়ন কি মানুষ ইউজ করতেছে প্রায়। তো আপনি এটা অ্যাডভান্স হিসেবে দেখেন, ট্রাস্ট 4.6, রেটিং 7। তো আপনি এটাও ইউজ করতে পারেন, আপনার ব্রাউজারের মধ্যে এটা থাকবে। কোনো কিছু ব্রাউজ করতে গেলে এটা আপনি রাখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সিকিউর কমিউনিকেশন। সিকিউর কমিশন কমিউনিকেশন হচ্ছে গিয়া একটা হেড অফিস থেকে আপনি আপনার ফ্যাক্টরিতে ডাটা কানেক্টিভিটি যদি নেন বা যাই করেন, বিপিএন যদি করেন, এটা অবশ্যই সিকিউর ভাবে আপনার করতে হবে। ডাটা লস, লস প্রিভেনশন আপনার যদি এই যে ফায়ারওয়েল বা অ্যান্টিভাইরাস না ইউজ করেন, তাহলে দেখা যাবে ডাটা লস হইতে পারে। আপনার পিসিতে যত ডাটা আছে সব এনক্রিপশন হয়ে যাবে, রানসামওয়্যার অ্যাটাক হইতে পারে। তো এই যে ডাটা লস প্রিভেনশন বা রানসামওয়্যারের কারণে কি আপনার কোম্পানি কি ক্ষতি হয়ে যেতে পারে। এনক্রিপশন, এনক্রিপশন দেখা গেল যে আপনার একটা ডাটা, যেমন আমরা দেখছি কি বিট লকার ইউজ করলে কি এনক্রিপশন করা যায়, ডাটা এনক্রিপশন করে রাখতে পারবেন। তো বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়, ওই সব সফটওয়্যার দিয়ে কি আপনি আপনার ডাটাটা কি এনক্রিপশন মোডে কি রেখে দিতে পারবেন। তো এই যে মোটামুটি এই কয়েকটা জিনিস যদি আপনি একটা কোম্পানিতে ফলো করেন বা নিজে যদি আপনি ফলো করেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে কি আপনার বিভিন্ন ধরনের ম্যালেশিয়াস বা অ্যাটাক থেকে কি আপনি আপনার যে
কম্পিউটারগুলি থাকে বা আপনার নিজস্ব যে সার্ভারগুলি আছে সেগুলি কি আপনি বাইরের যত অ্যাক্সেস আছে ওটা থেকে প্রিভেনশন হিসেবে কাজ করবে আর কি। আচ্ছা, ফায়ারওয়াল থ্রু ম্যাক ফিল্টার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে রাউটার ম্যানেজমেন্টের এই পোর্শনটা দেখবো। তারপর হচ্ছে এটা, আর লাস্টের দিক হচ্ছে ইমেলের যে ফান্ডামেন্টাল আছে ওটা দেখবো আর কি। আচ্ছা, তো এইখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, রিমোট ডেস্কটপ গুলোতে আমরা দেখছি এনিডেক্স। আপনি চাইলে এনিডেক্স ইউজ করে কি রিমোট ডেস্কটপ ইউজ করতে পারেন। এনিডেক্স এর ওয়েবসাইটটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে এনিডেক্স, এই যে এনিডেক্স, হ্যাঁ এনিডেক্স আপনি ইনস্টল করতে পারেন। আপনার অপর পাশে যদি কেউ এরকম একটা আইপি অ্যাড্রেস যদি আপনাকে দেয়, তাহলে আপনি এনিডেক্স এখানে বসিয়ে আপনি তাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এনিডেক্স এর অল্টারনেটিভ আপনার আলট্রা ভিউয়ার আছে। হ্যাঁ, আলট্রা ভিউয়ার আছে। রিমোট ডেস্কটপ তো আমরা করছি, যেমন যে রিমোট ডেস্কটপ আর রিমোট ডেস্কটপ। হ্যাঁ, রিমোট ডেস্কটপ যেমন আইপি দিয়ে আমরা কি উইন্ডোজ সার্ভারে লগ ইন করছি, সেম আরেকটা আছে কি বিএনসি। তো বিএনসি ক্ষেত্রে আপনি এরকম কানেক্টিভিটি করতে পারবেন লোকালি। হ্যাঁ, লোকালি আপনার বিএনসি, আপনার একটা বিএনসি সার্ভার থাকবে আর একটা কি থাকবে বিএনসি ভিউয়ার। তো বিএনসি সার্ভারে আপনি ইনস্টল করে দেবেন, বিএনসি ভিউয়ার দিয়ে আপনি সেটা কি অ্যাক্সেস করতে পারবেন। তো বিএনসি ইউজ করার থেকে আপনি আপনার অফিসে চেষ্টা করবেন যে রিমোট ডেস্কটপটা ইউজ করার জন্য। এটা মোটামুটি ভালো, এবং আপনি যে কাজটা করতেছেন সেটা ইউজার দেখবে না। হ্যাঁ, আর যদি আপনি বিএনসি ইউজ করেন তাহলে দেখা যাবে যে ইউজার আপনার, আপনি যেই কাজটা করতেছেন ইউজার কিন্তু তখন এটা দেখতে পাবে। প্রুফুস বেন্টো এটা আমরা আগে করছি। হ্যাঁ, এরপরে হচ্ছে নেটওয়ার্ক আইপি স্ক্যানারটা আপনারা অ্যাডভান্স আইপি স্ক্যানার ইউজ করতে পারেন। হ্যাঁ, আইপি স্ক্যানার ইউজ করলে যেমন এই যে আমার যে নেটওয়ার্কটা আছে সেটা আমি দেবো, এখানে স্ক্যান করলে দেখতে পারবো যে আমার টোটাল কয়টা আইপি লাইভ আছে, বা কয়টা মেশিন বা মোবাইল, পিসি বা ল্যাপটপ মোবাইল, হ্যাঁ, বা আইপি ইন্টারনেট সাথে কানেক্টেড আছে সব এখানে আমার দেখাবে। আমার এই রাউটার থেকে কতগুলি মোবাইল, ডেস্কটপ বা আইপি ইউজ করতেছে সব আমি এটা থেকে দেখতে পাবো। দেখেন, টোটাল আমার আইপি ইউজ হচ্ছে এতগুলি, আমার আইপি ইউজ হচ্ছে। হ্যাঁ, এটা লিনাক্স এর দেখেন 200। এই যে আমার এইচটিটিপি আমার এখানে দেখাচ্ছে যে আমি যে ওয়েব সার্ভারটা ইউজ করছি পেজ, এই যে এখানে ক্লিক করলে আমার এটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো আসে না, ঝামেলা আছে এটাতে। ঠিক আছে, তো এই যে আইপিটা ইউজ করতেছি, তারপর আমার ডেস্কটপের আইপি কোনটা কোনটা আছে আমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কোন কোন পিসি গুলি অফ আছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, যেগুলি নীল নীল অবস্থায় আছে যে পিসি এটা লাইভ আছে। তো এই যে সফটওয়্যার আপনি অ্যাডভান্স আইপি স্ক্যানার, এটা দিয়ে আপনি আইপি স্ক্যান করতে পারেন। এছাড়া এংরি আইপি স্ক্যানার আছে। আইপি স্ক্যানার দিলে যে অ্যাডভান্স আইপি স্ক্যানার আছে, এংরি আইপি স্ক্যানার আছে, আপনি এগুলি ইনস্টল করে আইপি দেখতে পারেন। হ্যাঁ, তারপর আরো হয়তোবা পাবেন এই যে মাই ল্যান ভিউ নেটওয়ার্ক আইপি স্ক্যানার। তো এই যে এখানে মোটামুটি আরো অনেক সফটওয়্যার পাবেন, কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে অ্যাডভান্স এই আইপি স্ক্যানার দিয়ে আপনি এটা স্ক্যান করে নিলে যেমন আপনি সবকিছু দেখতে পারবেন যে আপনার এখানে কয়টা আইপি আছে। আচ্ছা, প্রসেস মনিটর তো এটা আমরা আগে করছি, কন্ট্রোল শিফট এসকেপ। এসকেপ দিলে এই যে আমার এখানে
পারফরমেন্সে কতটুকু খাচ্ছে বা ইউজ হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। আর ট্রাবল শুটের ক্ষেত্রে ইভেন্ট ভিউয়ার হচ্ছে, ইভেন্ট ভিউয়ারে গেলে আপনি ইভেন্ট ভিউয়ারে গেলে দেখতে পাবেন। না, এটা না। হ্যাঁ, ইভেন্ট ভিউয়ারে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের উইন্ডোজের লক দেখতে পারবেন। তো কোনটাতে কি সমস্যা হয়, অ্যাপ্লিকেশনের লক হচ্ছে এই যেগুলি পাবেন, সিকিউরিটি লক হচ্ছে এটা, স্টার্ট আপের লক হচ্ছে এটা, সিস্টেমের লক হচ্ছে এটা। ওয়ার্নিং কি কি জায়গায় আমার ওয়ার্নিং দিছে, হ্যাঁ, ইনফরমেশন কি কি দিছে দেখেন সব এখানে কিন্তু লেখা আছে স্টেপ বাই স্টেপ। এখন কটা বাজে? 10টা 49। 10টা 49 আমার এই যে এখান থেকে কি একটা ওয়ার্নিং দিছে। দেখেন এই যে 10টা 51। তো এইভাবে দেখা যায় যে আপনার লগ গুলি কি এখানে জমা হইতে যায়। লাস্ট লগ কতটুকু? লাস্ট হচ্ছে 2024 থেকে শুরু হয়েছে আমার এটা। দেখেন এখানে কত লগ আছে। হ্যাঁ, তো এগুলি জমা হচ্ছে। তো আপনি এইভাবে ইভেন্ট লগ ভিউয়ার দিয়ে আপনি এই লগগুলি দেখতে পারেন, বা কোনটাতে কি প্রবলেম হচ্ছে, স্টার্ট আপের কি সমস্যা। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন 23 সাল থেকে, 2023 সাল থেকে আমার এটা চলতেছে। তো 23 গেছে, 24 গেছে, এখন কত 25 চলতেছে। তার মানে আমার উইন্ডোজ যখন সেট আপ দিছি তখন থেকে আমার এটা সেভ অবস্থায় আছে। এখন পর্যন্ত আর কোনো ঝামেলা হয় নাই, কোনো প্রবলেমও হয় না। ঠিক আছে। তো এইভাবে আপনি ইভেন্ট ভিউয়ার দিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখানে ডিক্স ইমেজিং টুল। ডিক্স ইমেজিং টুলের মধ্যে আপনি ক্লোনজিলা ইউজ করতে পারেন। হ্যাঁ, এওমি ব্যাকআপ ইউজ করতে পারেন, কিছু টু ডু ব্যাকআপ ইউজ করতে পারেন। এগুলি হচ্ছে কি ধরেন এই ডিক্স ইমেজ টুল দিয়ে হচ্ছে আপনি আমরা একটাতে ঢুকি দেখি কি আছে। আপনার যে ড্রাইভটা আছে সেটা আপনি কি করতে পারবেন, এটা ব্যাকআপ নিতে পারবেন। ব্যাকআপ মানে আপনার ডিস্কের যে ড্রাইভ, হ্যাঁ, ওই ড্রাইভটা দিয়ে আপনি কি একটা ব্যাকআপ অন্য জায়গায় রেখে দিতে পারবেন। তো এটা আপনার জাস্ট ইনস্টল করবেন। আপনি ইনস্টল করে কিভাবে কি করতে হবে এখানে আর সব দেয়া আছে। আপনি ওই অনুযায়ী প্রসেস অনুযায়ী গেলে আপনি এটা ব্যাকআপটা নিয়ে নিতে পারেন। একটা সি ড্রাইভের একটা ব্যাকআপ নিতে পারেন। হ্যাঁ, তো ফ্রি যেগুলি আছে এগুলি কি কি পাবেন, ব্যাকআপ পাবেন, ফাইল ব্যাকআপ পাবেন, ডিস্ক পার্টিশন ব্যাকআপ। হ্যাঁ, তো আপনি এইভাবে ডিস্ক পার্টিশনের যে ব্যাকআপ গুলি আছে এগুলি আপনি কাজ করতে পারবেন। যে ইস্যুস ব্যাকআপ প্রসেস, প্রসেস লিখে দেন যে কিভাবে নিতে হবে। এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ দিয়ে দিছে ওয়েবসাইটের মধ্যে। তো আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কেমন লাগবে, হ্যাঁ, কিভাবে যাবেন, এই যে কিভাবে আপগ্রেড করবেন, এইগুলি আপনি ফ্রি ভিএমওয়ার এর মধ্যে উইন্ডোজ ইনস্টল করে তারপরে প্র্যাকটিস করবেন। রিয়েল মেশিনের মধ্যে কখনো প্র্যাকটিস করবেন না। কারণ দেখা গেল যে একটা কোনো ইস্যু হয়ে গেলে তখন কিন্তু সমস্যা পড়ে যাবে। যেমন এই যে ডিস্ক পার্টিশন ব্যাকআপ, ডিস্ক পার্টিশন ব্যাকআপের জন্য কি হবে, যে সফটওয়্যারের মধ্যে যখন আপনি ইনস্টল করবেন তখন এরকম অ্যাড ব্যাকআপ আসবে। অ্যাড ব্যাকআপ আসার পরে ডিস্ক, কোন ডিস্কটা আপনি নেবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সময় যে এখানে আপনার ডিস্কটা দেখাবে যে আপনি এখান থেকে কোন ডিস্কটা নিতে চান। তো সেই ক্ষেত্রে সেই ডিস্কটা কি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এই ডিস্ক থেকে ওই ডিস্কে ব্যাকআপ যাবে। তখন এই যেভাবে ব্যাকআপ নাও, এই যে এখানে যে ব্যাকআপ নাও আছে সেটা দিলে কি হবে, যে ব্যাকআপ এখান থেকে কিছু অপশন আসবে, এটা দিয়ে ওকে করবেন। ওকে করার পরে আপনার কি ব্যাকআপটা রান হয়ে যাবে। তো সেখানে ডিস্ক ব্যাকআপের মতো ফাইল ব্যাকআপ আছে, সেম অ্যাড ব্যাকআপ। আপনি কোন ফাইলটা বা ফোল্ডারটা রাখতে চান সেটা আপনি নিবেন, নেয়ার পর আপনি এটা সেম আগের মতো সোর্স, আর এটা হচ্ছে কি ডেস্টিনেশন। এই দেখেন সিলেক্ট দ্য ডেস্টিনেশন হোয়ার ইউ ওয়ান্ট টু সেভ দ্য ব্যাকআপ, দেখা দিতে পারেন। স্মার্ট ব্যাকআপের ক্ষেত্রে সেম ব্যাকআপ, স্মার্ট ব্যাকআপ আপনি এখানে কি কি আছে, ডিফারেন্স এবং ফুল, ইনক্রিমেন্টাল, ডিফারেন্সিয়াল ব্যাকআপ। হ্যাঁ,
এই ব্যাকআপ গুলো আপনি এখান থেকে নিতে পারেন। আর এটা কি মেইল ব্যাকআপ, মেইলের ক্ষেত্রে নিয়ে যে কোথায় মেইলটা আছে সেটা একটা আপনি এখানে ব্যাকআপ রাখতে পারেন ডাটা হিসেবে, যে আউটলুকের এখানে একটা ব্যাকআপ আছে প্ল্যান। তো আউটলুকটা আপনি টোটাল একটা জায়গায় নিয়ে আপনি এটা ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন। আবার যখন রিকভারি করবেন কিভাবে সেটারও এখানে একটা অপশন দিয়েছে, ইমেজ মোড, হ্যাঁ বিভিন্ন ধরনের মোড, এখানে নেটিভ ফরম্যাট মোড, লোকেশন। তখন দেখা যাবে ডেস্টিনেশনটা হবে তখন সোর্স, আর এখন যে সোর্সটা আছে সেটা হবে ডেস্টিনেশন। তো এইভাবে আপনি ব্যাকআপটা রিস্টোর করতে পারবেন। তো এটার জন্য আপনাকে এটা তো ফ্রি, হয়তো বা কিছু দিনের জন্য দিবে। হ্যাঁ, আপনারা এটা ইউজ করতে পারেন টু ডু ব্যাকআপ। এখানে ঢুকবেন, ঢুকে পর ফ্রি ডাউনলোড। এটা মেইন মেশিনে কিন্তু এইসব কখনো চালাবেন না। হ্যাঁ, এটা ভিএমওয়ার এর মধ্যে একটা ওএস দিয়ে তারপর আপনি এই ব্যাকআপ প্রসেসটা রান করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আজকে কোনো কোশ্চেন আছে আপনাদের? শুনতে পাচ্ছেন? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর এই যে ব্যাকআপের যে ইস্যুটা আছে, হ্যাঁ এটা কিন্তু মেইন মেশিনে, আবারও বলি, আপনারা এইখানে যা যা দেখতেছেন তার কোনো কিছুই মেইন মেশিনে ডিপ্লয় করবেন না। যদি মেইন মেশিনে ডিপ্লয় করেন তাহলে দেখা যাবে যে আপনার যে ওএসটা আছে বা আপনার ইম্পর্টেন্ট ডাটা ডিস্ট্রয় হইতে পারে। হ্যাঁ, যেহেতু আপনি শিখতেছেন, তো সেই জন্য আপনাকে কি করতে হবে, এই যে বিএমওয়ার এ আপনার একটা মেশিন ক্রিয়েট করে সেখানে আপনি রান করবেন। আর নতুবা যদি আপনি ও কনফিডেন্স হন যে না আমার এটা নেক্সট স্টেপে কি হবে সেটা আমি জানি, তাহলে আপনি আপনার মেন মেশিনে তখন সেক্ষেত্রে আপনি সেটা ইনস্টল দিবেন। হ্যাঁ, এর আগে ইনস্টল দিবেন না। 100% শিওর না হয়ে কখনো কোনো কিছু ডেপ্লয় করবেন না মেশিনে। তো তো এই জন্যই এই বিএমওয়ারটা তৈরি করা হয়েছে, যেন আপনি এখানে ডেপ্লয় করে শিখে 100% কনফার্ম হয়ে যে না আপনি যেটা এক্সিকিউশন করছেন সেটা 100% ওকে আছে, এখন সেটা মেন মেশিনে এক্সিকিউশন করা যায়। তাও অনেক সময় ক্ষেত্রে কি হয়, অনেক সময় ঝামেলা ক্রিয়েট হয়ে যায়। তো সবসময় শিখার ক্ষেত্রে বা কাজ জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এই বিএমওয়ারটা বা ভার্চুয়াল যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, ওইটাতে আগে আপনারা কাজ করবেন, তারপর যদি কোনো সমস্যা ফেস করেন গ্রুপ আছে, গ্রুপে নক দিবেন বা আপনাদের কোশ্চেন গুলি রেজ করবেন, যেটা হচ্ছে না বা এটা বুঝতেছি না। তো সেক্ষেত্রে ওইখানে আপনার ওইটা সলিউশন করে দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনাদের বাকি যে টপিকগুলি আছে, যেমন আপনার ইমেলের যে টপিক, ইমেল কনফিগারেশনটা আমরা দেখবো। এই আউটলুকের মধ্যে আউটলুকের মধ্যে কিভাবে ইমেল কনফিগার করতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, এটা আমরা করে ফেলবো আউটলুকের মধ্যে ইমেল কনফিগারেশন। তারপর হচ্ছে আপনার রাউটারের যে অপশনগুলি ছিল, যেমন আপনার হোম বা ট্রেডিশনাল রাউটার, এই ক্ষেত্রে আমরা জাস্ট আজকে আজকে আলোচনা করি। এই ক্ষেত্রে আমরা কি করব, টিপি লিঙ্ক ডেমো, এই ডেমোতে আমরা জাস্ট ইমুলেটর ইউজ করবো এখানে। হ্যাঁ, যেহেতু আমাদের রাউটার অ্যাক্সেস নিয়ে এখানে করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা এই টিপি লিঙ্কের যে ডেমো ইমুলেটর গুলি আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, যেটা রাউটার লাগালে বা ফার্স্টে থেকে কি কি করতে হবে। হ্যাঁ, দেখতে কেমন, ভিতরে ইনসাইড করলে কেমন, বা কি কি আছে। হ্যাঁ, জাস্ট একটা আমরা ওভারভিউ নিব যেন আপনি বাসায় এটা করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে এরকম জাস্ট এই জিনিস রাউটারের ভিতরে কি থাকে, হ্যাঁ কোনটা দিয়ে আপনি কি করতে পারবেন। ইউনিফাই এর রাউটার গুলার কি এরকম ডেমো সাইট আছে? ইউনিফাই দেখতে হবে আছে কিনা। কারণ এখানে তো ধরেন আপনার রাউটার দেখতে হলে ইয়া লাগবে। এখানে দেখেন ডেমো থাকার, এই যে ফ্রি ডেমো আছে, ডেমো দেখতে পারেন মানে ভিতরে কি থাকে কনফিগারেশনটা অনেক সময় অনেক ইয়াতে থাকে। এই যে লাইভ আচ্ছা। ডেমো, দেখি এটা আছে কিনা।
দেখি, ওয়েট করি। ও, এখানে আবার ইয়ে আছে, আপনাকে লিখতে হবে, তাতে যে নামটা আমি লিখতে হবে, দেন আপনি এটা দেখতে পারবেন। তো দেখেন এইভাবে যে হয় কিনা। ডেমোর জন্য গেট এর ফ্রি ডেমো, প্রি রেকর্ডেড বা লাইভ, এটা পূরণ করেন, হ্যাঁ, তাহলে এটা পাবেন আর কি। আচ্ছা। অনেক ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে, যেমন টিপি লিঙ্কে যেমন এটা আছে, হ্যাঁ, টিপি লিঙ্কে অনেক রাউটারে আপনি ডেমো, মানে আপনার অরিজিনাল যে রাউটার, যে কনফিগারেশন থাকে ভিতরে অ্যাক্সেস করলে আপনি এই ইমুলেটর দিয়ে, এই যে রাউটার, ওয়াইফাই রাউটার, প্রত্যেকটা রাউটার আপনি এখানে দেখতে পাবেন। যে 5G রাউটার, হ্যাঁ, 5G রাউটারে, 4G রাউটার, এগুলো আপনি দেখতে পারবেন। তো এইখানে অনেক রাউটার আছে যেগুলি আপনার, এগুলি তো আসলে আপনার বাসায় একটা রাউটার ইউজ করতেছেন, অন্যান্য রাউটারে কি কি ভিতরে আহ কনফিগারেশন আছে বা এক্সট্রা কি ফিচার আছে সেটা তো আপনি জানতেছেন না। তো এই যে এইভাবে এখান থেকে আপনি যদি জানতে পারেন যে কোনটাতে কি আছে, তাহলে সেটা আপনার জন্য সুবিধা হয়। বুঝতেছেন? তো এই যে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে জাস্ট একটা, যে কোনো একটা রাউটার নিয়ে আমরা জাস্ট একটা আলোচনা করব যে কিভাবে কি ধরেন একটা আইএসপি কনফিগার, আইএসপি আপনার কাছে আসার পর থেকে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, জাস্ট আমরা জিনিসটা জেনে রাখলাম। ঠিক আছে? বেশি সময় লাগবে না, ঠিক এটা আছে। হয়তো বা আধা ঘন্টার মধ্যে আপনি টোটাল একটা ওভারভিউ আপনি জানতে পারবেন, হয়তো বা যেটা আগে জানতেন না সেটা, কিছু জিনিস জানবেন আর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করেন, তারপর কোনো সমস্যা ফেস করলে জানাবেন বা গ্রুপে বলবেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।